আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, প্রাচীন নাম চন্দ্রদ্বীপ। কালের বিবর্তনে এক মুসলিম অভিযাত্রী বাকর খানের নামে নামকরণ করা হয় বাকেরগঞ্জ। এই বাকেরগঞ্জই একটা সময় পরিচিতি লাভ করে বরিশাল নামে। ব্যবসা বাণিজ্যের অন্যতম এক কেন্দ্রবিন্দু ছিল এই বরিশাল অঞ্চল, যা এখনও রয়েছে, তবে সেই জৌলুস অনেকটাই হারিয়েছে এটা বলতে হবে। নদী বিধৌত এই বিশাল বরিশাল অঞ্চলে রয়েছে বেশ কয়েকটি জেলা। নদী যেখানে রয়েছে, ভয়ের ঘটনা সেখানে থাকবে না তা তো হয় না। এমনই একটি রহস্যময় ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ তানিম ইসলাম। ওনার বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাশীপুর ইউনিয়নের বাঘিয়া গ্রামে। ঘটনাটি অনেক আগের, 1940 সালের আশেপাশে হবে এরকম একটা সময়। ঘটনাটি ঘটেছিল ওনার নানুর বাবার সাথে। তার নাম ছিল হচ্ছে মিন্টু। উনি মূলত একটি কারখানায় কাজ করতেন। পরিবার থেকে ওনার দুরন্তপনা দেখে একটি কারখানায় কাজে লাগিয়ে দেওয়া হয়। ধলেশ্বরী নদীর তীরবর্তী একটি গঞ্জে মূলত এই কারখানাটা ছিল। যেহেতু ওই সময় বরিশাল অঞ্চলে অনেক ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, তো এই জন্য বিভিন্ন ধরনের কারখানাও সেখানে গড়ে উঠেছিল ওই সময় প্রেক্ষাপটে যেগুলো ছিল আর কি। তো ওখানে যখন তাকে কাজে লাগিয়ে দেওয়া হয়, তার আগে তাকে বিয়েও করিয়ে দেওয়া হয়, যাতে করে সংসারে মন বসে, কাজকর্মে মন বসে। এদিকে কারখানার কাজে তো তার মন বসে না। কারখানার কাজ থেকে বারবার শুধু পালিয়ে বাড়িতে ফেরত যেতে ইচ্ছা করে। চেষ্টা যে উনি করেন নাই পালিয়ে যাওয়ার জন্য তা না, চেষ্টা করার পর আবারও তাকে ধরে বেঁধে আবার সেই কারখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। একটা সময় মন বসে যায়, যদিও মানে জোর করে মন বসানো আর কি। এইভাবেই চলছে সময়। বিয়ে শাদী করেছেন, 2 বছর বয়সেই সন্তানও হয়েছে। একবার একটা সিদ্ধান্ত নেয় তার কলিগের মধ্যে একজনের নাম ছিল হচ্ছে তরুণ। তো এই তরুণ সহ আরো কয়েকজন কলিগ সিদ্ধান্ত নেন যে শুক্রবার কারখানা যেদিন বন্ধ থাকে, তো ওই দিন ওনারা একটা পানসি নৌকা ভাড়া করবেন। তখন কিন্তু পানসি, বজরা এরকম বিভিন্ন ধরনের নৌকা পাওয়া যায়। ছোটখাটো একটা পানসি নৌকা ভাড়া করবেন বন্ধুরা মিলে। ওনারা যেখানে থাকেন আর কি, ওখান থেকেও বেশ কিছুটা দূরে, প্রায় 2 ক্রোশ দূরে। 2 ক্রোশ বলতে হচ্ছে 1 ক্রোশ সমান 2 মাইলেরও কিছু বেশি। যদি আমরা 1 ক্রোশ সমান কিলোমিটারে হিসাব করি, তাহলে সেই কিলোমিটার হবে প্রায় 3.25 কিলোমিটার, এরকম হবে 1 ক্রোশ সমান। এরকম 2 ক্রোশেরও বেশি, প্রায় হিসাব করে দেখা যাচ্ছে যে প্রায় 6.5 কিলোমিটার দূরে একটা গঞ্জ রয়েছে, সেখানে যাত্রাপালা হবে। সেটাও ধলেশ্বরী নদীর তীরেই আর কি একটা জায়গা। তো ওনারা রওনা দিয়েছেন দুপুরের পর। তো যেই নৌকা, ওটা ছিল একটা পানসি নৌকা, তো পানসি নৌকায় যখন উঠেছেন তখন এই তালই দেখেন যে এই নৌকার যিনি মাঝি, 6 ফুটের উপরে লম্বা, কালো বর্ণ, একদম লিকলিকে বডি, দেখে মনে হচ্ছে এটাই একটা ভূতপ্রেত জাতীয় কিছু। তার নাম হচ্ছে চরণ। সবাই তাকে চরণ মাঝি বলেই চেনে। সে মূলত এই পানসি নৌকায় চালায়। তখন তো এরকম ইঞ্জিন চালিত নৌকা পাওয়াটা বেশ মুশকিল ছিল। একদম ছিল না তা না, কিন্তু এটা ছিল খুবই রেয়ার। তখন সবাই ইঞ্জিন চালিত নৌকা আসা শুরু করেছে ওই ব্রিটিশ পিরিয়ডে আর কি। অধিকাংশ নৌকাগুলো পাল তুলে দেওয়া হতো, বাতাসের যেই চাপটা থাকতো সেই চাপে, এবং বৈঠা যে বাওয়া হতো আর কি। এভাবেই নৌকাগুলো তার গন্তব্যে যেত। অনেক সময় লাগতো যদিও বা। তো এই চরণ মাঝি তিনি ইনস্ট্রাকশন নিলেন কিভাবে যাবেন, কোথায় যাবেন। এরপর নৌকা চালানো শুরু হলো। যেহেতু অনেকটা পথ আস্তে আস্তে চালিয়ে যাচ্ছিলেন, তো রাতের বেলা একটা সময় সেই গঞ্জের কাছে চলে আসেন। দূর থেকে দেখা যাচ্ছিল সেই গঞ্জে বিভিন্ন আলো টালো জ্বলছে আর কি। তখন এরকম তো ইলেকট্রিসিটি ছিল না,
তখন ওই যে হ্যাজাক বাতি জ্বলতো, বড় বড় লণ্ঠন জ্বলতো। যেহেতু গঞ্জ মানে হচ্ছে রাতের বেলা বা সন্ধ্যার পরে যে সেই গঞ্জের কার্যক্রম বন্ধ হয়ে যাবে বিষয়টা এরকম না। নদীকেন্দ্রিক যে গঞ্জগুলো গড়ে ওঠে বা ব্যবসায়িক যে কেন্দ্রগুলো গড়ে ওঠে, সারা রাতই তো বিভিন্ন জায়গা থেকে নৌকা আসে, নৌকা ছাড়ে, মাল লোড হয়, আনলোড হয়, এই কারণে সারা রাতই লোকজন থাকে। তো ওই গঞ্জের একটা বিশেষ জায়গায় একটা যাত্রাপালার আয়োজন করা হয়েছিল। তো যাত্রাপালার কথা যখনই চরণ মাঝি শুনেছে, সেই চরণ মাঝিও বায়না ধরে বসে যে তাকেও নিয়ে যেতে হবে। তার তো নৌকায় থাকার কথা, কিন্তু তাকেও নিয়ে যেতে হবে। এদিকে হয় কি, এই যে যিনি তালই, ওনার আসলে যাত্রাপালার প্রতি আগ্রহ ছিল না। উনি অনেকদিন পরে বন্ধু বান্ধবদের সাথে বের হবেন, কলিগদের সাথে বের হবেন, একটু ঘুরবেন, গল্প গুজব করবেন, এটাই ছিল কথা। মানে এরকমই চিন্তা করে বের হয়েছেন। এখন ওইখানে যখন ওনারা চলে আসছেন, চলে আসার পর সবাই তো নেমে যাচ্ছে। চরণ মাঝিও সে ওই নোঙ্গর, অ্যাঙ্কর বলে যেটাকে, ওইটা তো নামিয়ে দিয়েছেন, নৌকা ভালো করে সেট করেছেন তীরে। তিনিও বেশ প্রফুল্ল চিত্তে অন্যদের সাথে এই যাত্রাপালা দেখতে যাবেন। এদিকে তালই মশাই তো একা পড়ে গেছেন। উনি একা একা কিভাবে থাকবেন? ওনারও একবার মনে হলো যাই যাত্রাপালা দেখে আসি, কিন্তু মন আর টান ছিল না। উনি ওনার কলিগদেরকে বললেন যে তোমরা তাড়াতাড়ি ফেরত এসো, যাত্রাপালা তো সেই ভোরের দিকে শেষ হবে, এতক্ষণ আমি একা একা কি করবো? তারাও বলছেন যে তুমি আমাদের সাথে চলে আসো, কিন্তু উনি তো যাবেন না। তখন উনি বললেন যে তোমরা ঘন্টাখানেক দেখে চলে আসো, ঘন্টাখানেক আমি এখানে আছি। উনি নৌকার যে ছাদ, সেই ছাদের উপর উঠে বসে থাকলেন। কিছুক্ষণ পর শুয়ে পড়লেন, চাঁদ দেখছিলেন। একটা পর্যায়ে ওনার ঘুম ঘুম ভাব চলে আসে, ঘুমিয়েও যান। কতক্ষণ ঘুমিয়েছেন উনি ঠিক বলতে পারবেন না। ঘুম যখন ভেঙে যায়, হঠাৎ করে কোনো এক অপরিচিত জায়গায় নিজেকে আবিষ্কার করেন। উনি দেখতে পান আশেপাশে কোনো গঞ্জের নাম নিশানাই নাই। গঞ্জে তো আলো টালো জ্বলা দেখেছিলেন উনি কিছুক্ষণ আগেও, কই এখন তো কিছু দেখা যাচ্ছে না। কতক্ষণ ঘুমিয়েছেন উনি ঠিক বলতে পারবেন না, আর রাত যে কয়টা বাজে সেটাও উনি বলতে পারবেন না। উনি দেখেন যে নৌকাটা যেখানে বাঁধা আছে ওখান থেকে কিছুটা দূরে মনে হচ্ছে বিশাল বড় একটা প্রাসাদের মতো, পরিত্যক্ত একটা প্রাসাদ। প্রাসাদ বেয়ে গাছপালা উঠে গেছে, ভগ্ন একটা প্রাসাদ, এরকম একটা প্রাসাদ দেখা যাচ্ছে। আশেপাশে কোনো আলোর চিহ্নই নাই, তবে আকাশে চাঁদ রয়েছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এ কোথায় আসলাম? হঠাৎ করে উনি দেখেন এই যে চরণ মাঝি, উনি হেঁটে হেঁটে আসছেন। উনি চরণ মাঝিকে দেখার সাথে সাথে বললেন যে কি চরণ দা, বন্ধু বান্ধবরা কই, তুমি একা আসলে কেন? তখন চরণ মাঝি বলছেন যে ওরা আরো পরে আসবে, যাত্রাপালা শেষ হলে আসবে। এই কথা বলার পর ওই চরণ মাঝি নৌকাতে ওঠার পর সে নোঙ্গর তুলে ফেলেছে। তখন এই তালই মশাই বলছেন কি ব্যাপার, তুমি নোঙ্গর তোলো কেন, আমার বন্ধুরা আসবে না? এখন নোঙ্গর তোলার কি হলো? তখন চরণ মাঝি বলছে যে বাবু, ওই যে দেখেন সামনে একজন মহিলা আমাদেরকে ডাকছে, মনে হয় বিপদে পড়েছে, চলুন ওখানে যাই। তখন তালই মশাই বললেন যে এরকম অপরিচিত একজন মহিলাকে নৌকায় উঠাবো, না জানি কোন বিপদ, সে ডাকাতের কোনো সহযোগী কিনা। তখন চরণ মাঝি বলছে যে আমাদের নৌকায় আসেই কি আর ডাকাতি করবেই কি, মনে হয় বিপদ টিপদে পড়ছে, কোনো বাড়ি থেকে পালায় আসছে নাকি কোনো ডাকাতে ধাওয়া করছে, একটু দেখতে হবে তো। তখন নৌকাটা ওই দিকটাতে নিয়ে যাওয়া শুরু করলেন। অর্থাৎ ওই মহিলা যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গা থেকে হেঁটে আসা যায়, এটা সত্য। নৌকার ওখানে মাঝখানে বেশ কিছু এবড়ো থেবড়ো জায়গা ছিল, যার কারণে নৌকাটা ওই দিকে ঘুরিয়ে যখনই কাছাকাছি নিয়ে গেছে, মনে হলো ওই মহিলাটা দৌড়ে, মনে হলো পানির উপর কয়েক কদম দৌড়েই নৌকার উপর উঠে গেল। দৌড়ালো না লাফ দিল এটা অবশ্য তালই মশাই বুঝতে পারেন নাই। তো ওঠার পর মনে হচ্ছে সে খুব হাঁপাচ্ছে আর চোখে মুখে আতঙ্কের ছাপ। তখন তালই মশাই বললেন যে কি ব্যাপার, আপনার নাম কি, কোথা থেকে আসছেন? কথাবার্তা জিজ্ঞেস করছেন আর কি, যে কোথা থেকে আসছেন, নাম টাম কি। এর ভিতরে তালই মশাই খেয়াল করলেন ওই মহিলার হাতে কিছু একটা আছে, ভারী জাতীয় কিছু, যেটা উনি ওনার শাড়ির আঁচল দিয়ে ঢেকে রেখেছেন। উনি যে নতুন বউ সেজে এসেছেন বিষয়টা এরকম না, শাড়ি পরা ঠিক আছে, চেহারা 8-10টা মহিলার মতোই স্বাভাবিক, ওরকম অস্বাভাবিক চেহারাও তার না, মানে ভয়ঙ্কর কিছু আবার খুব সুন্দর এরকমও না। তো উনি বলছেন যে আমাকে একটু বসতে দেন, বলছি সব কিছু। এরপর ওই পানসি নৌকার যেই ছই এর ভিতরে ঢুকলেন, তালই মশাইও ঢুকলেন। তো ওর মধ্যে একটা লণ্ঠন হালকা
করে জ্বালানো ছিল সেটা জ্বালিয়ে দিলেন, মানে আলোটা বাড়িয়ে দিলেন। এরপর ওই মহিলার কাছে থাকা যে গহনার যে বক্সটা, ওটা মূলত একটা গহনার বক্স ছিল, এটা উনি খুললেন। খোলার পর দেখা গেল একদম সাপের মতো পেঁচিয়ে আছে অনেকগুলো গহনা, মানে জড়োয়া গহনা আর কি। তো উনি এটা যখন খুলেছেন, এর মধ্যে দেখা গেল ওই চরণ মাঝি সে ওই ছোয়ের ভিতর দিয়ে মাথা ঢুকিয়ে তাকিয়েছে, মানে সে দেখতে চাচ্ছে এটা কি। যখন এই গহনাগুলো সে দেখেছে, মনে হলো লোভে তার চোখগুলো চকচক করে উঠলো। এটা আবার তালই মশাই দেখেছেন। উনি বলছে, এই চরণ মাঝি, যাও বাইরে যাও, তুমি এখানে কি করো, নৌকা চালাও যাও। তখন চরণ মাঝি আবার বাইরে চলে গেলেন। এরপর তালই মশাই ওই মহিলাকে জিজ্ঞেস করলেন যে আপনার বাসা কোথায়, আপনি কেন আসলেন, আর এত রাত্রে এরকম গহনাগুলো নিয়ে আপনি বাইরে বের হয়েছেন, বিপদ আপদ হবে না? তখন ওই মহিলা বললেন যে ওরা আমার কাছ থেকে এগুলো কেড়ে নিতে চায়। তখন তালই মশাই বললেন যে ওরা কারা? বলে যে আমার স্বামী বিদেশে থাকে, আমার কাছে অনেক গহনা আছে, আমার স্বামীর আত্মীয় স্বজনরা, আমার দেবর ভাসুর, ওরা এটা কেড়ে নিতে চায়। একটা পর্যায়ে বাধ্য হয়েই আমি এটা নিয়ে বাইরে বের হয়ে আসছি, আমার আর কোনো উপায় নাই। শুধু কেড়ে নেবে এটাই যদি হতো তাও একটা কথা ছিল, কেড়ে তো নেবে আমাকেও মেরে ফেলবে। এই জন্যই মূলত আমার স্বামীর দেওয়া উপহারগুলো নিয়ে আমি বাইরে বের হয়ে আসছি, এখন ফেরত যাওয়ার আমার কোনো উপায় নাই। এরকম কথোপকথন হচ্ছে। তখন ওই তালই মশাই বললেন যে আসলে আমরা তো ঘুরতে আসছিলাম, তো হঠাৎ করে এসে এরকম আপনার সাথে দেখা হলো, তো আপনার ভয়ের কোনো কারণ নাই, আমরা খারাপ লোক না, আপনার আশা করি ইনশাল্লাহ কোনো বিপদ হবে না। এই কথা বলতে বলতে হঠাৎ করে ভেতরে এই চরণ মাঝি ঢুকে পড়ছে। ঢুকেই ওই যে গহনার যে বক্সটা, এটার দিকে হাত বাড়িয়েছে। চরণ মাঝিতে এমনি অনেক লম্বা লিকলিকে, 6 ফুটের উপরে তার উচ্চতা। যখনই গহনার বক্সের দিকে হাত বাড়িয়েছে, তখন ওই ভদ্র মহিলা উনি ওই বক্সটা দেবেন না, এদিকে চরণ মাঝি সেটা নিবেন। চরণ মাঝি এক হ্যাচকা টানে ওই গহনার বক্সটা প্রায় নিয়ে ফেলেছেন। তখন ওই মহিলা গহনার বক্সটাকে যে শুধু হাত দিয়ে ধরে সেটা এরকম না, অনেকটা জড়িয়েই ধরেছেন। একটা পর্যায়ে চরণ মাঝি ওই গহনার বক্স যখন টানাটানি করছে, শক্তি তো চরণ মাঝির বেশি, ওই বক্সের সাথে সাথে ওই মহিলাটাও নদীর উপরে যে পানসি নৌকাটা ছিল, তো পানসি নৌকার একদম কিনারে চলে আসে, মানে ছয়ের থেকে বাইরে বের হয়ে আসে। এদিকে এই যে তালই মশাই, উনিও চেষ্টা করছিলেন যে এই অবস্থা থেকে যেন উত্তরণ হয়, চরণ মাঝির হাত থেকে ওই মহিলার গয়নার বক্সটা যেন উদ্ধার করা যায় বা সেভ করা যায়। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল ওনারা দুইজন এই বক্স নিয়ে ধস্তাধস্তি করতে করতে পানিতে পড়ে গেলেন। পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে এরা দুইজন পানিতে পড়ার পরও এই বক্স নিয়ে টানা হেঁচড়া করছে, মানে চরণ মাঝি এই বক্স নিবে কিন্তু ওই মহিলা এটা ছাড়বে না। এইভাবে করতে করতে হঠাৎ করে মনে হলো যে ওরা দুজন পানিতে তলিয়ে গেল। এখন উনি কিভাবে এটা উদ্ধার করবেন, কি করবেন না করবেন, উনি আসলে কিছুই বুঝতে পারছিলেন না। উনি চিন্তা করলেন যে এ কি হলো তার চোখের সামনে। এদিকে একটা অদ্ভুত ব্যাপার, এই সমস্ত জিনিস করতে করতেই কিন্তু একটা সময় সকালের আলো ফোটে। তখন দূরে কয়েকটা নৌকাও দেখা যায়। এদিকে আসল মাঝিই নাই, উনি একা। ওই নৌকাগুলোকে উনি দূর থেকে ডাকেন, নৌকাগুলো কাছে আসে। তখন ওই নৌকাগুলো এই নৌকাকে তীরে ভেরান। তীরে ভেরানোর পর বলেন যে আসলে আমরা আসলাম গঞ্জে যাত্রা দেখতে, তারপরে হঠাৎ করে এই ঘটনা। আমি তো এরকম একটা প্রাসাদ দেখলাম, কিন্তু আমি যেখানে ছিলাম সেখানে কোনো প্রাসাদ ছিল না। তখন ওখানে থাকা কয়েকজন লোকজন বলল যে প্রাসাদ আশেপাশে 20 ক্রোশ এলাকার মধ্যে কোনো প্রাসাদ নাই। আপনি কোথায় প্রাসাদ দেখছেন? হ্যাঁ, কিছু গঞ্জ আছে, কিন্তু কোথাও এইরকম কোনো প্রাসাদ আছে বলে আমাদের জানা নাই। আর যেই ঘটনার কথা বললেন, এরকম কোনো মহিলা এত রাতের বেলা বের হবে, এটাও তো হওয়ার কথা না। এদিকে তালই মশাই বলছেন, হ্যাঁ আমি প্রাসাদ দেখেছি, এরকম একটা ভগ্ন প্রাসাদ আমি দেখেছি। তখন একজন বয়স্ক ভদ্রলোক বলেন, ও বুঝতে পারছি, আপনিও দেখছেন তাহলে এটা অনেকেই দেখে। আসলে এটা শোনার সাথে সাথে উনি যে খুব অবাক হয়েছেন বিষয়টা এরকম না। তখন উনি বললেন যে অনেক সময় অনেকেই একটা অদ্ভুত রাজবাড়ি দেখে। আজ থেকে 50 বছর আগে মূলত নদী ভাঙনে ওই বাড়িটা বিলীন হয়ে গেছে নদীর ভেতরে। ওই বাড়িতে একজন বউরানী থাকতো। শোনা যায় উনিও কোনো এক রাত্রে নদী ভাঙনের সময়
উনিও মারা গিয়েছেন আর কি। এরপরে তাকে বিভিন্ন সময় দেখা যেত যে একটা গয়নার বক্স নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, নৌকায় উঠেছে, এইটাই। তো আপনিও তাহলে এটা দেখছেন, কিন্তু আপনি যেই এলাকায় নৌকা নিয়ে ছিলেন সেটা তো এখান থেকে বেশ দূরে, আপনাকে তাড়াতাড়ি সেখানে যেতে হবে, আমার বন্ধু বান্ধবরা তো খুঁজছে। তো যাই হোক, একটা সময় উনি সেই পানসি নৌকা নিয়ে সেই জায়গায় যেতে সক্ষম হন। ওখানে গিয়ে দেখা গেল সে চরণ মাঝি আর তার বন্ধু বান্ধবরা দাঁড়িয়ে আছে। চরণ মাঝির চোখে মুখে আতঙ্ক যে তার নৌকা কোথায় গেল। এদিকে সুস্থ মানুষকে নৌকার মধ্যে রেখে তারা গেছেন আর এক জায়গায়। তারা চিন্তা করছেন কি ব্যাপার, কি হলো, কোনো বিপদ আপদ হলো না তো? জানা গেল চরণ মাঝি যাত্রাপালা দেখতে গিয়েছিল, সে আর আসে নাই, তাদের সাথেই ছিল। যাত্রাপালা শেষ করেই তারা আসছে। তারা যাত্রাপালা দেখতে দেখতে এতটাই মোহগ্রস্ত হয়ে গিয়েছিল যে ঘন্টাখানেক পরে যে আসতে হবে, এই তালই মাসে যে একা একা বসেছেন এই বিষয়টা তাদের মাথায় ছিল না। তো চরণ মাঝির কাছে যখন জিজ্ঞেস করা হলো তুমি কি আসছিলা কিনা, সে বলে না তো আমি আসি নাই, আমি যাত্রাপালা দেখতেছিলাম। তো যাই হোক, এই যে ঘটনাটা, উনি যেই ব্যাপারটা দেখেছিলেন এটা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে বলেছিলেন। আসলে নদীতে অনেক ইতিহাস রয়েছে। শরীয়তপুরের জাজিরা এলাকা বা নড়িয়া উপজেলাতে কিন্তু 200 বছরের পুরনো গঞ্জগুলো নদী ভাঙনে বিলীন হয়ে গেছে, যেখানে অনেক কিছু ছিল, স্কুল, কলেজ, বাজার, মাঠ, শত বছরের পুরনো গাছপালা সবকিছু নদীর ভাঙনে চলে গিয়েছে। এমন কিন্তু অনেক হয়েছে, বিভিন্ন সভ্যতা পুরোটাই বিলীন হয়ে গেছে, কিন্তু সেখানে অনেক রহস্য রয়ে গেছে। আজও সুন্দরবনের ভেতরে 1000 বছরের পুরনো সভ্যতার কিছু নিদর্শনও পাওয়া যাচ্ছে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি আজকে মোহাম্মদপুর থেকে, আমার হোমটাউন বরিশালে। আমার নাম হচ্ছে তাসনি প্রবীণ। তবে ঘটনাটা হয়েছে যে মানে আমার সাথে আর আমার ফ্রেন্ডদের সাথে আমরা কখনো আর কি মানে এইসব প্যারানোর বিষয়ে বিশ্বাস করতাম না। তো ভাইয়া আমার ফ্রেন্ড মানে একটা মেয়ের সাথে রিলেশন করতো, এটা 2017-এর ঘটনা। আমরা প্রথম যে ঘটনাটা বলছিলেন সেটা একটু বলে শুনি আমরা। ও আচ্ছা, তো ভাইয়া এটা 2017-এর ঘটনা। তো আমরা একটা নিউজ পোর্টালে একটা জব করতাম আর কি। আমাদের দেখা যেত যে বিভিন্ন ডিস্ট্রিক্ট মানে জেলার ভিতরেই যাইতে হতো অনেক দূরে দূরে। তো ভাইয়া আমরা একটা নিউজের জন্য বরিশাল জেলার ঝালকাঠি জেলায় যেতে হয় আমাদের, বরিশাল থেকে একটু দূরে। তো ওইখান থেকেও কিছুটা দূরে, মানে নদী পার হয়ে উপারে যাইতে হয় আর কি নিউজটার জন্য। তো ভাই আমরা রওনা দিয়েছিলাম 8টার দিকে। তো আমাদের নিউজটা মানে টোটাল কাজটা কমপ্লিট করতে করতে আনুমানিক রাত 11:30 বা 12টা বেজে যায়। তখন আমরা ঝালকাঠি থেকে 12টার দিকে আমরা রওনা দিই বরিশালের উদ্দেশ্যে। তো আমরা যারা বরিশালে থেকে শুনছেন তারা অবশ্যই চিনেন, বরিশাল ডিস্ট্রিক্ট মানে বরিশাল জেলা থেকে মানে ঝালকাঠি যেতে হলে মাঝখানে একটা রোড বাদে যেতে হলো আমিরাবাদ। জায়গাটা রাত 10টার পরে খুবটা নিরিবিলি হয়ে যায়, দেখা যেতেছে যে ওইখানে মানুষজন, মানে আশেপাশে মানে জঙ্গল, একটা অন্যরকম পরিবেশ। তো গাড়ি টেলে খুব কম চলে, যে জন্য আর কি জায়গাটা খুব মানে নিরিবিলি থাকে। তো দেখা যাচ্ছে যে ভাইয়া আমরা যখন আসি, তো আমাদের গাড়ির স্পিড ছিল 70-60, ঠিক আছে। তো ভাইয়া আমাদের গাড়ির স্পিডের মানে একটা কুকুর আমি যখন মানে নোটিস করি যে বাঁ দিকে, তখন হঠাৎ করে দেখি যে আমাদের গাড়ির স্পিডে একটা কুকুর মানে আমাদের সাথে মানে রানিং আছে। দেখা যাচ্ছে কুকুরটার মুখটা আমাদের দিকে ঘুরানো, মানে আমাদের গাড়ির দিকে। তো ব্যাপারটা দেখার পরে মানে আমি নোটিস করছি, সাথে সাথে আমার ভাইকে মানে বললাম, ভাইয়াও দেখলো। হঠাৎ করে মানে ভাইয়া বাইক থামাই দিল। থামাই দেওয়ার সাথে সাথে আর কি ভাইয়া বলতেছে যে ব্যাপারটা কিছু না। তো আমরা দেখতেছি কুকুরটা আমাদের ক্রস করে, মানে যেটাকে গ্রামের ভাষায় বলে কোলা আর কি, মাঠ ওইটার ভিতরে নাইমা গেল। তো পরে দেখা যেতেছে ভাইয়া মানে আমার ভাইয়া বলতেছে তুমি ড্রাইভ করো, আমি পিছনে বসে আছি, আর সূরা কালাম যা পারো মোটামুটি একটু পড়তে দেখো, ঠিক আছে। তো ভাই আমি বাইক ড্রাইভ করতেছি তো নর্মালি স্পিডে। তো আশেপাশে ভাইয়া দেখা যেতেছে একটু ঘন জঙ্গল বা মাঠ, ওইখান থেকে মানে আমরা শুনতেছি মানে অনেক মানে একটা বাচ্চার কান্না যেমন হয় বা একটা মহিলার আওয়াজ যেমন হয়, ওই টাইপের একটা সাউন্ড শুনতেছি আমরা। তো মানে আমরা মানে ওই ভাইয়া মানে বলতেছি যে ভয় পেও না, তুমি গাড়ি ড্রাইভ করতে থাকো,
মানে বাইক ড্রাইভ করতে থাকো। তো আমরা বরিশালে আসি, তো রাত্র আইসা পৌঁছাই, তো আমাদের আর আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। কিন্তু তার কিছুদিন পরে আর কি দেখা যেতেছে যে ভাইয়া তার 7-8 দিন পরে ওই ভাইয়াটার সেম জায়গায় অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে ভাইয়ার মানে হাতে অনেক ফ্র্যাকচার হয়, মানে হাতটা ভেঙে যায় এক পর্যায়ে। পরে আর কি এখন তো ভাইয়ার ওই হাতটা আর কি ঠিক হয় না ওই জায়গাটা। এটা ছিল ভাই আমার একটা ছোট্ট একটি ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো। আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু কাইন্ডলি বলবেন। আসসালামু আলাইকুম আসসালাম। আমি ধানমন্ডি জিগাতলা থেকে আসছি। আমার নাম রাসেল গাজী। জি। তো আমার ঘটনা হচ্ছে 2003 সালের, আমি তখন ক্লাস 3-তে পড়ি। তো আমরা থাকতাম ধানমন্ডি, এখান থেকে আমরা জিগাতলা ট্রান্সফার করি আর কি, জিগাতলা যাই। ওই জায়গায় আমরা যে বাসাটা ভাড়া নিয়েছিলাম ওটা ছিল 3 শেড বাসা। আর বাসাটা ছিল এরকম আর কি, বাসায় ঢুকতে গেলে একটা বড়ই গাছ পড়তো, তারপরে একটা গাড়ির গেট, তার পাশে একটা রুম ছিল আমাদের। তো ওইখানে যখন আমরা বাসাটা ভাড়া নিতে, তো ওই বাসার আশেপাশের লোকজনরা বলতেছে দেখেন আপনাদের ফ্যামিলি আসবে, বাচ্চা আছে, সো এই বাসাটা আপনারা ভাড়া না নিলেই পারেন, কারণ এই বাসাটা অনেক খারাপ। এমনি তো গলি তো, আর ওই এলাকাটা তখন অনেক শুনশান ছিল আর কি, নীরব ট্যানারি এলাকা। তো তারপরে যেহেতু আমরা যাই নতুন, সো আব্বু বাসাটা ভাড়া নেয়। বাসা ভাড়া নেওয়ার পরে আমরা যখন ওখানে থাকতে শুরু করি, তখন থেকেই মূলত প্রবলেম আমরা ফেস করতে থাকি। যেমন আমরা দেখতাম যে আমরা রাত্রেবেলা ঘুমিয়ে আসি, তো রাতেবেলা টিনের উপরে কেউ অথবা টিন পাড়াইতেছে এমন হয়তো। আবার গাড়ির গ্যারেজটা যেটা ছিল সেখানে গাড়ি রাখা, বাট রাত্রেবেলা দেখা যায় 2টা-3টার সময় গাড়ির গ্যারেজে কেউ গাড়ি একবার সামনে নিতেছে, একবার ব্যাকে নিতেছে, আবার হর্ন মারতেছে, এই ধরনের আওয়াজ পাওয়া যেত। একদিন রমজানের সময় আব্বু ডিউটি করে আসতেছে, কারণ আব্বু টেলার্সে জব করতো। সো রাতেরবেলা কাজ শেষ করে আস্তে আস্তে 2টা-3টা বাজে। তো এরকম 2টার দিকে আব্বু যখন অফিস থেকে আসতেছিল বাসায়, তো আব্বু গেটের বাইরে থেকে দেখতে পাচ্তেছে যে আমাদের যে বাসার গেটটা, সেটার সামনে একটা সাদা কাপড় পরা আর কি একটা ছায়ার মতো বসে আর কি কোনো একটা কিছু করতেছে। সো আব্বু তখন আর বুঝতে পারেনি, যখন একটু সামনাসামনি আসছে, মোটামুটি বাসার গেটে থেকে একটু সামনাসামনি, তখন আব্বু দেখলো ওখানে আর কিছু নাই, বাট আমাদের গেটের সামনে কিছু কাচের গুঁড়া পড়ে আসে। তো আব্বু তখন চিন্তা করলো যে এগুলো যদি এখন ওদেরকে ডাক দিয়ে ওঠার জন্য, তাহলে ওরা বাইরে আসলো তো ওদের পা কাটতে পারে। তো আব্বু নিজেই ঝাড়ুটা দিয়ে ওগুলো পরিষ্কার করলো। পরিষ্কার করার পর আব্বু বাসায় আমাদেরকে ডাক দিল। তো আম্মু উঠলো, আম্মুরে জিজ্ঞেস করতেছে যে এগুলো এই জায়গায় কে পালাইছে, তো রাত্রেবেলা কাচের গুঁড়া। তো আম্মু বলতেছে এগুলো তো আমরা কেউ করি না, আমি ঘুমানোর সময় তো সব কিছু ঝাড়ুটা দিয়েই ঘুমাইছি। তো এমন চলার পরে এরকম আরো অনেক প্রবলেম হয়ে থাকে। যেমন আমরা মনে করেন রাত্রেবেলা ঘুমাইতেছি, ওই যে আমাদের দরজায় নক করে, আমাদের পানির ট্যাঙ্কি থেকে অটোমেটিক কারেন্ট পানি উঠায়, কল ছেড়ে দেয়। এমন প্রবলেমের কারণে আব্বু ওই মাসেই পরে রুম না করে দেয়। তো আমরা তার পাশে আরেকটা বাসা ভাড়া নিই। কিন্তু ওই বাসার সাইডে আরেকটা বাসা ছিল, যে বাসায় একজন ডক্টর ফ্যামিলি থাকতো, তাদের একটা নিউবর্ন বেবি ছিল। এরকম রাত্রেবেলা ওনারা বাচ্চাদেরকে নিয়ে ঘুমিয়ে আসতে, তো তারপরের দিন সকালবেলা হঠাৎ বেবিটা মারা যায়। তো আসলে মৃত্যুটা নর্মাল মৃত্যু হতে পারতো, বাট ওখানে আমার দাদিও গেছিলো বেবিটাকে দেখতে। তো যাই দেখে যে বেবির শরীর পুরো নীল নীল আর কি, ছোপ ছোপ হয়ে আছে, নীল নীল দাগ। তো পরে যেহেতু ডক্টর ফ্যামিলি, তারা বাচ্চাটাকে নিয়ে মেডিকেলে যায় দেখার জন্য যে আসলে প্রবলেমটা কি। যদি রাত্রেবেলা দুই আর কি বাবা মার মাঝখানে যেহেতু শুয়ে হয়তো বা চাপেও মারা যেতে পারতো। বাট যখন ডক্টরের কাছে নিয়ে গেল, ডক্টর তখন দেখে যে বেবির শরীরে কোনো রক্ত নেই, বেবির শরীরে কোনো রক্ত নেই। তারপর ওনারা যখন জানাজা দিবে, তখন হুজুর বলতেছে যে জানাজা দেওয়ার আগে আমি বেবিটাকে একটু দেখবো ভালো করে। তো হুজুর তখন দেখে যে বাচ্চার হাতের ভিতরে সাপে কামড় দিলে যেমন একটা চিহ্ন থাকে 2টা, ঠিক অমন একটা কামড়ের দাগ আছে। তো জানাজা দেওয়ার পর ওই হুজুরই আমাদের এই বাসায় ওই বাসায় আসার পর বলতেছে যে আর কি ডক্টর যে ছিল ওনারা বলতেছে যে আপনার ওয়াইফ এই গাছের নিচে যাওয়ার সময় এই জায়গায় যে খারাপ জিনিসটা থাকে, ও নাকি ওখানে বসে বসে চুল আসতেছিল। সো ওই চুলে পাওয়া যাওয়ার কারণে নাকি ওই জিনিসটা নাকি আর কি মাথায় নাকি ওনার ব্যথা পায়। তো এই জন্যই এই বাচ্চাটাকে মাইরে ওনার এটার প্রতিশোধ দিল। এটা ছিল ভাই আমার ঘটনা। চলে যাচ্ছি আবারও আফনান ভাইয়ের কাছে এবং তার যে দ্বিতীয় ঘটনাটি সেটা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মাহিন আহমেদ। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার আলোকদিয়া গ্রামে। ঘটনাটি ঘটেছে ওনার নানাবাড়ির এলাকাতে। ওনার নানাবাড়ির যে গ্রামটা, এই গ্রামের 3 থেকে 4টা গ্রাম পরে। সঙ্গত কারণে গ্রামের নামটি উনি উল্লেখ করেন নাই।
ঘটনাটি যখন ঘটে সময়কাল 1980 থেকে 85 সালের মধ্যবর্তী কোনো একটা সাল হবে আর কি। তো ওই সময় গ্রামের বাড়িগুলো কিন্তু এখন যেরকম অনেকটা কাছাকাছি ঘনবসতি হয়েছে এরকমটা ছিল না, অনেক দূরে দূরে একটা বাড়ি ছিল। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে আয়েশা, আর তার স্বামীর নাম হচ্ছে শফিকুল ইসলাম। এই যে শফিকুল ইসলাম, উনি কাজ করতেন টাঙ্গাইল জেলার কোনো একটা তাঁতি ভাণ্ডারে, যেখানে জামা কাপড় তৈরি করা হতো আগেকার দিনে। তো যেহেতু সবসময় ওখানেই থাকতে হতো তাকে, বাড়িতে ওনার স্ত্রী, একটা মেয়ে এবং একটা ছোট ছেলে একা একা থাকতেন। বলে রাখা ভালো, ওই বাড়িটা সবার বাড়ি থেকে অনেকটা দূরেই ছিল। বাড়ির সামনে ছিল এই মাহিন ভাইদের নানা বাড়িদের একটা পুকুর, পুকুরের পাশে বিশাল জঙ্গল, আর তার কিছুটা দূরে একটা শ্মশান। ঘটনা এক রাতের, আনুমানিক রাত তখন 2টো কি 3টা, সঠিকভাবে বলা যাচ্ছে না কয়টা বাজে। তো তার ছোট ছেলে এই আয়েশা বেগমকে বলে যে সে বাইরে যাবে, তার ওয়াশরুমে যাওয়ার দরকার। এখন ওই সময়ে গ্রামে এখন যেরকম পাকা ওয়াশরুমগুলো করা, তখন তো এরকম ছিল না। তো এই আয়েশা বেগম চিন্তা করেছে যে রাতের বেলা ছেলেটা এখন ওয়াশরুমে যাবে, তো এক কাজ করি, ওকে পুকুরের কাছে নিয়ে যাই, সেখানে গিয়ে সে ফ্রেশ হোক। তো ওই চিন্তা করে ওই পুকুরের কাছে নিয়ে গেছে। ছেলেটা তো ছোট, তো উনি দাঁড়িয়ে আছেন। ছেলেটা যখন ফ্রেশ হয়েছে তখন তাকে পুকুরের পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছিলেন। তখন কিন্তু সব বাড়িতে এরকম টিউবওয়েল ছিল না, অন্য বাড়িতে টিউবওয়েল ছিল, কয়েকটা বাড়ির লোকজন সেখান থেকে পানি নিয়ে আসতো, আবার অনেকে কুয়া ব্যবহার করতো, কুয়ার পানি তুলে নিয়ে আসতো। তো উনি যখন পুকুরের পানি দিয়ে তার ছেলেকে পরিষ্কার করছে, এমন সময় এই আয়েশা বেগম লক্ষ্য করেন পুকুরের ওই পারে কেউ একজন বসে আছে। তখন পূর্ণিমা না থাকলেও আকাশে চাঁদ ছিল, মোটামুটি আশেপাশে ভালো করেই দেখা যাচ্ছিল। তো এই আয়েশা বেগম খেয়াল করেন ওই পাশে তারই পরিচিত এক দেবর বসে আছে। এই জন্য আয়েশা বেগম তার নাম ধরে রাখে, তার নাম ছিল আজম। তো উনি বলছেন, রে আজম, তুই এত রাত্রে এখানে একা একা বসে আছিস কেন? ভয় ডর নাই? বাড়িতে ঝগড়াঝাটি হয়েছে নাকি? পুকুর পাড়ে এভাবে একা বসে থাকা ঠিক না এত রাতের বেলা, যা যা বাড়িতে যা। তো এই আয়েশা বেগম অনেকবার ডাকাডাকি করে, কিন্তু ওই অবয়বটা তার কথার কোনো উত্তরই দেয় না। একটা পর্যায়ে এসে আয়েশা বেগম বুঝতে পারেন এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। তখন উনি দ্রুত তার ছেলেকে নিয়ে ঘরে চলে আসেন, ঘরের দরজা জানালা লাগিয়ে দিয়ে হারিকেন জ্বালিয়ে শুয়ে থাকেন। কিছুক্ষণ পর আয়েশা বেগম বুঝতে পারেন তার ঘরের আশেপাশে কেউ একজন হাঁটাহাঁটি করছে। বাড়িটা অন্যান্য বাড়ি থেকে অনেক দূরে হওয়ার কারণে তিনি তো চিৎকারও করতে পারছেন না, আর তাছাড়া তার স্বামী বাড়িতে নাই, ছোট ছোট ছেলে পেলে। এখন ওনার চিৎকারে যদি ছোট ছোট ছেলে মেয়েগুলো ভয় পেয়ে যায়, তারাও চিৎকার চেঁচামেচি শুরু করে, তখন তো আরেকটা ঝামেলা হবে। এই জন্য উনি চুপ করে আছেন। বাড়ির চারপাশে হাঁটাহাঁটির শব্দ তো উনি পাচ্ছেনই। একটা পর্যায়ে এসে এই হাঁটাহাঁটির শব্দের সাথে আরো কিছু শব্দ যুক্ত হয়, কেউ রাগে যদি গড়গড় করতে থাকে ওই রকম শব্দ হচ্ছে। উনি বুঝতে পারেন যে পুকুর পাড়ে একটু আগে যে জিনিসটাকে উনি দেখেছেন, ওনার দেবর মনে করেছেন এটা কোনো একটা ভয়ঙ্কর পিশাচ। তাকে উনি বিরক্ত করেছেন, এই জন্য এখানে এসে ভয় দেখাচ্ছে। হঠাৎ করে টিনের চালের উপরে ধূপধাপ শব্দ করে, হয়তোবা মাটির ঢেলা বা ইটের ছোট ছোট টুকরো এরকম পড়ার শব্দ শুনতে উনি পান। এই শব্দে ওনার ছেলে মেয়েরাও ঘুম থেকে জেগে যান। এবার আসলে সবাই মিলে ভয় পেয়ে যান। এরপর বাড়ির যেই বেড়া, চালটা টিনের থাকলেও বাড়ির বেড়াটা ছিল হচ্ছে পাটখড়ি দিয়ে তৈরি। পাটখড়ির বেড়ার উপরে মনে হচ্ছে কোন লাঠি দিয়ে ঠাস ঠাস করে আওয়াজ হচ্ছে। এরপরে দরজার উপরে মনে হচ্ছে কেউ কিল ঘুষি মারছে, মনে হচ্ছে এখনই দরজা ভেঙে ফেলবে। উনি কি করবেন? একজন মহিলা মানুষ, ছোট ছোট দুটো বাচ্চা, এদিকে বাচ্চা দুটো ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে। উনি হারিকেনের আলোতে দ্রুত কোরআন পাঠ করতে থাকেন। তখন এই শব্দগুলো আস্তে আস্তে কমতে থাকে। একটা পর্যায়ে দূর থেকে ফজরের আজান যখন ভেসে আসে, তখন দরজার ওপাশ থেকে একটা কথা শোনা যায়, ভাবিস না আজকে বেঁচে গেছিস, তোকে কিন্তু আমি এত সহজে ছাড়ছি না।
তোর সাথে আবার দেখা হবে, তবে যেদিন দেখা হবে না ওই দিন তোর সাথে কি হয়েছে তুই আর কাউকে বলতেও পারবি না। এই কথা বলার পর চারদিকে নিস্তব্ধতা নেমে আসে। এরপর ভোরের আলো ফুটলে অনেকটা ভয় নিয়েই ঘর থেকে বের হন। সকালে বাড়ির কাজ শেষ করে পাশের বাড়ি গিয়ে যেই ঘটনাটা ঘটেছে রাতের বেলা, পাশের বাড়ির কয়েকজন মহিলাকে এই বিষয়টা বলেন। যেহেতু ওনার পাশের বাড়িও ওনার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, তো ওনারা বলেন যে আসলে এই ধরনের ঘটনা ঘটলে আমরা তো রাতে এসে তোমাকে কখন সাহস দিব, তোমাদের পাশে থাকবো, আমাদের বাড়ি তো একটু দূরে দূরে, এই জন্য রাতের বেলা বাইরে বের হইও না, আর ছেলে মেয়েদেরকে রাতের বেলায় ওয়াশরুমে নিয়ে যাবা, যেন রাতের বেলা ওদের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন না হয়, এরকম পরামর্শ দিয়ে দেন। তো ওই রাত্রে আর কোনো সমস্যা হয় না। পরের দিন ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। দিনের বেলাতে এই আয়শা বেগম উনি ওনার মেয়েকে বলেন যে জাতমা কুয়া থেকে এক কলস পানি তুলে নিয়ে আস। উনি ওই ওনার মেয়ের কাছে একটা ব্লেড চেয়েছিলেন, ব্লেড দিয়ে ওনার ছেলের চুলটা ন্যাড়া করে দিবেন, মানে মাথা টাক করে দিবেন আর কি। তখন ওনার মেয়ে ঘর থেকে একটা ব্লেড নিয়ে এসে দিয়েছিলেন। তো ওই সময়ে যে ব্লেডগুলো পাওয়া যেত, ওই ব্লেডগুলো মাঝখানে চাপ দিয়ে 2 টুকরো করে ফেলতো, মানে এক একটা যাতে ব্যবহার করা যায় ভিন্ন ভিন্নভাবে। আর অন্য যেটা আছে ওইটা ওই ব্লেডের উপরে যে কাগজ থাকতো ওই কাগজ সহই রেখে দিত যাতে জং না পড়ে যায়। তো উনি একটা পার্ট নিয়ে অন্য পার্ট আবার তার মেয়েকে বলেন যে এটা ঘরে রেখে আয়। সেও ঘরে রেখে আসে, আর ওই মেয়েকে বলে কুয়া থেকে পানি নিয়ে আসতে। তো ওই সময়ে এই কুয়াটা ছিল এই যে মাহিন আহমেদ ভাই তাদের নানা বাড়িতেই, মানে তার নানা বাড়িতে একটা কুয়া ছিল, আশেপাশে অনেকেই এই কুয়া থেকে পানি নিতে আসতো। তো ওই মেয়েটাও ওই দিন কুয়া থেকে পানি নিয়ে যায়, যেটা এই মাহিন ভাইয়ের আত্মীয় স্বজনও দেখেছিল। তো বাড়িতে এসে দেখে তার মা বাসায় নাই, কিন্তু তার ছোট ভাই বসে আছে। দেখে তার ছোট ভাইয়ের মাথার চুল টুল কাটা হয় নাই। তো তার মেয়ে চিন্তা করে কি ব্যাপার, আমার মা আমার কাছ থেকে ব্লেড নিল ছোট ভাইয়ের মাথার চুল কাটার জন্য, কোথায় গেল? তা আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু না, কোথাও খুঁজে পাওয়া যায় না। এদিকে সন্ধ্যা হয়ে যায়, তার মাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এদিকে ছোট ছোট ছেলে মেয়ে তারা কান্নাকাটি করছে মাকে খুঁজে না পেয়ে। আশেপাশের মহিলাদেরকে যখন খবর দেওয়া হয়েছে তারাও আশেপাশে খোঁজাখুঁজি করেছে, তারাও বলতে পারেন আসলে এই আয়শা বেগম কোথায় গিয়েছে। ওইদিকে হয় কি, ওই সন্ধ্যার সময় ওই মহল্লারই একজন লোক মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে যাচ্ছে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো যাওয়ার পথে একটা বট গাছ পড়ে, ওই বট গাছের নিচে এসে ওই গরুগুলোর সামনে আগায় না। ওই লোকটা বারবার গরুগুলোকে লাঠি দিয়ে আঘাত করে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ধাক্কা দিচ্ছে, কিন্তু গরুগুলোর সামনে আগায় না। হঠাৎ করে মনে হলো ওনার শরীর টপ টপ করে কি যেন একটা পড়ছে। উনি ওনার কাঁধের দিকে তাকিয়ে দেখেন যে এটা লাল রক্তের মতো কিছু একটা, কিন্তু কোথা থেকে পড়ছে বুঝতে পারলেন, উপর থেকে পড়ছে। উনি যখন উপর দিকে তাকিয়েছেন ওই সন্ধ্যার সময় উনি যেটা দেখেছেন, এটা দেখে আসলে সহ্য করাটা খুব কঠিন। উনি দেখেন ওই বট গাছের উঁচু একটা ডালে ঝুলে আছে এই আয়শা বেগমের লাশ, আর তার গলার সামনের অংশটা কাটা, মূলত ওই জায়গা দিয়েই রক্ত টপ টপ করে পড়ছে। উনি এটাও খেয়াল করেন যে রক্ত যদি আগে থেকেই পড়ে তাহলে তো নিচেও রক্তের ছিটে ফোঁটা পড়া থাকবে, কিন্তু না, নিচে কোনো রক্ত পড়ে নাই, মনে হচ্ছে প্রথম রক্তটা তার শরীরেই পড়েছে। উনি যখন এটা দেখেছেন উনি তো প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ওদিকে হয় কি, আয়শা বেগমকে তো অনেকেই খোঁজাখুঁজি করছিল, যেহেতু তার বাচ্চা কাচ্চা কান্নাকাটি করছিল। ওই সময় আর একজন আবার গরু নিয়ে ওই দিক দিয়ে যাচ্ছিল। তো ওই যে চিৎকার দিয়ে ওই লোকটা জ্ঞান হারিয়ে ফেলেছে। তো উনি তাড়াতাড়ি করে ওখানে এসে দেখে যে ওই লোকটা জ্ঞান হারিয়ে পড়ে আছে, আর তার যে গরুগুলো সামনে আগাতে চাচ্ছিল না, এই গরুগুলো এদিক ওদিক এখন ছোটাছুটি শুরু করেছে। উনিও যখন উপর দিকে তাকিয়েছেন দেখেন আয়শা বেগমের লাশ। তখন গ্রামের লোকজন চলে আসে, ইতিমধ্যে সন্ধ্যা নেমে রাত হয়ে গেছে। পুলিশকে জানানো হয়, ওই রাত্রেই পুলিশ আসে। পুলিশ এসে লাশটিকে নামায়। লাশটার গলা ছিল কাটা, আর লাশটার এক হাতে ছিল সেই অর্ধেক ব্লেডটা, যেটা দিয়ে তার ছেলের মাথার চুল কাটার কথা ছিল। পুলিশ ভাবে আত্মহত্যা করেছে, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে সে আত্মহত্যা যদি করবেই এই ব্লেড দিয়ে, নিজের গলায় নিজে ব্লেড চালাবে, তাহলে সে গাছে উঠলো কেন? গাছে
দড়ি দিল কিভাবে? গাছে দড়ি দেওয়ার পর তার তো গলায় ব্লেড চালাতে পারার কথা নয়, কারণ ওই সময় হাত আর উপরে ওঠে না। আর আগে ব্লেড চালিয়ে কোনোভাবেই গলায় দড়ি দেবারও তো কথা না। তার পারিবারিক কোনো সমস্যা ছিল না তো? কিন্তু আসলে উনি একজন সুখী মহিলা ছিলেন, পরিবারে কোনো অশান্তি ছিল না। হ্যাঁ, টাকা পয়সার সমস্যা ছিল, কিন্তু তার পারিবারিক কোনো অশান্তি ছিল না। তার স্বামী কাজের জন্য বাইরে থাকতেন, আসতেন আবার বাড়িতে। খুব সুন্দর একটা সুখী সংসার ছিল। কিন্তু ওই রাত্রের সাথে যে এই ঘটনাটা যোগসূত্র ছিল, এটা পরবর্তীতে মানুষ বুঝতে পারে। বিশেষ করে ওই রাত্রে কি ঘটনা ঘটেছিল সেটা তো উনি পাশের বাড়ির কয়েকজন মহিলার সাথে শেয়ার করেছিলেন, তারাও বিষয়টা জানায় যে এই ঘটনা হয়েছিল। এরপরে এই যে বটগাছ, এই বটগাছের নিচ দিয়ে যারা সন্ধ্যার পরে যাতায়াত করতো, অনেকে নাকি কান্নার আওয়াজ শুনতে পেত। এটা যখন বেশ একটা ভয়ানক জায়গায় পরিণত হয়, কারণ এই বটগাছটা নিয়ে আগে কখনো ভয়ের ঘটনা ঘটে নাই। এই আয়েশা বেগমের লাশ পাওয়ার পর থেকেই সমস্যা শুরু হয়। এরপর গ্রামবাসী পরামর্শ করে সিদ্ধান্ত নেয় এই গাছটি কেটে ফেলা হবে। সত্যি গাছটা কেটেও ফেলা হয়। খুব একটা দরকার ছাড়া রাতের বেলা ওই রাস্তাটি কেউ একটা যেতে চাইতো না। মাহিন আহমেদ ভাই জানিয়েছেন, উনিও যখন নানা বাড়িতে গিয়েছেন, বিশেষ করে নানা বাড়ির ওই পুকুরটা, যেই পুকুরটাতে একটা অবয়ব দেখেছেন আয়েশা বেগম, এখনও সেই পুকুরটার দিকে তাকালে কেমন একটা অদ্ভুত অনুভূতি জাগে মনের ভেতরে। আশেপাশে যদিও বা এখন অনেক ঘরবাড়ি হয়েছে। তো এটাই ছিল ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আমার পরিচয়টা একটু পরে বলি, ঘটনা শেষে বলার চেষ্টা করব। তো রাসেল ভাই, আমি প্রথমে ঘটনাটা বলতে চাই। তো রাসেল ভাই, ঘটনাটা 1990 সালের। তখন তো আর এখনকার মতো এত রাস্তাঘাট ছিল না, যাতায়াতের প্রধান ভরসাই ছিল নৌকা। আমরা তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, সবাই টকবগের যুবক। বরিশালের উজিরপুর এলাকার এক প্রত্যন্ত গ্রামে আমাদের বাড়ি। তো একদিন ঠিক করলাম বরিশাল শহরে গিয়ে নতুন আসা একটা সিনেমা দেখে আসব। তখনকার দিনে সিনেমা দেখা মানে ছিল এক বিশাল উৎসব। আজকে যেরকম আমরা ফোনে সিনেমা দেখি, আসলে তখন তো এরকম সুযোগ ছিল না। আর তখনকার সিনেমা দেখা মানে আমাদের বন্ধুদের জন্য ছিল একটা সেই বিশাল মাপের উৎসব। যখন কোনো নতুন সিনেমা আসতো, আমরা সবাই, সব বন্ধু মিলে চেষ্টা করতাম সেই সিনেমাটা দেখে আসার। তো আমরা 5 বন্ধু, আমি, রফিক, সুমন, তারেক এবং সালাউদ্দিন। তো নতুন একটা সিনেমা এসেছে, আমরা ঠিক করলাম যে আমরা সিনেমা দেখতে যাব। তো রাত 9টার শো দেখব বলে ঠিক করলাম। তো রাত 9টার শো দেখে ফিরবো, এটাই ছিল পরিকল্পনা আমাদের। কিন্তু গ্রাম থেকে শহরে অনেক দূর ছিল সে সময়। আমাদের একমাত্র উপায় ছিল একটা বড় পানসি নৌকা। নৌকাটা ছিল সালাউদ্দিন, আমার বন্ধু সালাউদ্দিনের চাচার। বেশ পুরনো আমলের পানসি একটা নৌকা, মাঝখানে ছই আছে। তো আমরা বিকেলবেলাতেই রওনা দিলাম। নদীটা তখন অনেক চওড়া ছিল, দুই পাশে ঘন জঙ্গল আর কচুরিপানা ভরপুর ছিল। তো যাওয়ার সময় আবহাওয়াটা আমাদের কাছে খুবই ভালো ছিল, সব কিছু ঠিকঠাক, একদম সুন্দর আবহাওয়া। তো আমরা হাসাহাসি করতে করতে শহরে পৌঁছালাম। আমরা মজা করতে করতে, যেহেতু নৌকা দিয়ে যাইতে অনেক সময় লাগে, তো আমরা নৌকা যে সময়টা ছিলাম সে সময় হাসাহাসি করে আমরা শহরে পৌঁছালাম। তো আমরা সিনেমা দেখে যখন হল থেকে বের হলাম, তখন রাত প্রায় 12টা বেজে গেছে। যেহেতু আমরা 9টার শো দেখার জন্য বের হয়েছিলাম, তো আমাদের শো দেখতে দেখতে রাত 12টা বেজে গেছে। তো সেই সময় শীতকাল ছিল। তো শীতকাল একদম ভরপুর না, একদম শীতের শুরু। তো চারিদিকে কুয়াশা জমতে শুরু করেছে, এরকম আর কি। তো সালাউদ্দিন বলল, দোস্ত, আজ রাতটা শহরের থেকেই যাই। কিন্তু আমাদের সবার মনে তখন রোখ চেপেছে, রাতে নৌকায় করে ফেরার একটা মজা আলাদা। তো জানি না কি কারণে হলো, সালাউদ্দিন সে শহরেই থেকে যাচ্ছে। তো আমরা সবাই তাকে মানা করলাম যে না, নৌকার মধ্যে আমরা মজা করতে করতে যাব। তো আমরা যখন ঘাটে এসে নৌকায় উঠলাম, মাঝিতে ছিল কুদ্দুস মিয়া। আমাদের নৌকার মাঝি ছিলেন কুদ্দুস মিয়া। তো বয়স হয়েছে, কিন্তু লোকটা বেশ শক্তপোক্ত আর আমতা আমতা করে বলেছিল, বাবারা, অমাবস্যার রাত,
নদীটা আজ কেমন যেন থমথমে। কাল সকালে গেলে হতো না? আমরা শুনলাম না, জোরাজুরি করে তাকে রাজি করালাম। তিনিও কেন জানি যেতে চাচ্ছিলেন না। এদিকে আবার আমাদের বন্ধু সালাউদ্দিনও প্রথমে মানা করলো। তো নৌকা যখন মাঝ নদীতে পৌঁছালো তখন রাত আনুমানিক 1:30 হবে। যেহেতু নদীটা অনেক বিশাল একটা বড় নদী, সো পার হতে অনেক সময় লাগে। তো যখন নদীটা মাঝ নদীতে পৌঁছালো তখন আমরা খেয়াল করলাম আমাদের সে সময় ঘড়ি বলতে আমাদের সবার কাছে ছিল না, আমার একটা বন্ধুর কাছে ছিল। তো সে সময় দেখা গেল যে রাত 1:30 বাজে। তো রাত সাধারণত নদীর মাঝে বিভিন্ন জায়গায় হলো যারা মাছ সংগ্রহ করে মাছ ধরে তাদের হাঁক হুক এবং হাঁক ডাকা শোনা যেত, এবং সেই সাথে ছোট ছোট নৌকা, বড় বড় নৌকা দিয়ে তারা মাছ ধরতো, হারিকেনের আলো দেখা যেত। কিন্তু আজকে না সব কিছু কিন্তু দেখা যাচ্ছে না, এবং সব দিকে এত পিনপরত নীরবতা, শুধু নৌকার হালের শব্দ আর মাঝখানে কোনো নাম না জানা কিছু পাখির ডাক শোনা যাচ্ছিল। তো হঠাৎ করে খেয়াল করলাম বাতাসের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল। এত ঠান্ডা যে আমাদের হাড় পর্যন্ত কাঁপতেছিল। অর্থাৎ রাসেল ভাই, সেই সময় শীতটা যে আমি বলেছিলাম শীতটা অতটা শুরু হয়নি, মাত্র শীতের শুরু। আর এই সময়ে এত বেশি ঠান্ডা পড়তে শুরু করেছে হঠাৎ করে। যাওয়ার সময় তো এরকম কোনো ফিল হয়নি, আসার সময় বা গত রাতেও তো এই ধরনের কোনো ধরনের এত বেশি শীত পড়েনি। আজকে হঠাৎ করে এত শীত পড়তেছে যে মানে আমাদের সবার, যদিও আমরা আসার সময় সোয়েটার নিয়ে এসেছিলাম, কিন্তু তারপরেও হলো আমাদের মনে হয় যে সারা শরীর গুটগুট করে কাঁপতেছে। তো ঠিক তখনই প্রথম অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলাম আমি। নৌকাটা হঠাৎ করে খুব ভারী হয়ে গেল, মনে হচ্ছিল পানির নিচে কেউ নৌকাটাকে টেনে ধরে রেখেছে। তো কুদ্দুস মিয়া লগি দিয়ে ঠেলতেছে কিন্তু নৌকা নড়তেছে না। সে ঘামতে শুরু করলো। সে অনেক চেষ্টা করতেছে নৌকাটাকে এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেও নৌকাটা নড়তেছে না। তো এই কারণে সে প্রচণ্ড ঘেমে যাচ্ছে। তো সালাউদ্দিন আমার বন্ধু টর্চ জ্বালিয়ে পানির দিকে ধরলো। রাসেল ভাই, বিশ্বাস করেন পানির উপরে কোনো ঢেউ নেই, কিন্তু নৌকাটা কাঁপতেছে। তো হঠাৎ নৌকার সইয়ের উপরে ঠাস করে একটা শব্দ হলো। মনে হলো নৌকা উপর থেকে বিশাল ওজনের কিছু একটা লাফ দিয়ে পড়েছে সইয়ের উপরে। আমরা সবাই চমকে উঠলাম। ভাবলাম হয়তো কোনো বড় কোনো গাছের ডাল পড়েছে, কিন্তু তারেক যখন টর্চ লাইটটা নৌকার ছাদের দিকে মারলো, আমরা যা দেখলাম তা আমাদের রক্ত হিম হয়ে গেল। রাসেল ভাই, এখানে বলে রাখা ভালো, যেহেতু আমরা নদীর মাঝখানে ছিলাম, এখানে কোনো ধরনের গাছের গুঁড়ি বা কোনো কিছু পড়ার কোনো প্রশ্নই আসে না। সেখানে একটা এমনভাবে পড়লো মনে হয়েছে সে ছইয়ের মধ্যে একটা কোনো একটা গাছের গুঁড়ি বা ছোটো গুঁড়িগুলো পড়েছে, এত ধবাস করে একটা শব্দ হলো। তো যখন আমাদের বন্ধু হলো সেই ছইয়ের উপর টর্চ মারলো এবং লাইট দিয়ে দেখার চেষ্টা করলো যে কী পড়ছে, তখন আমরা যা দেখলাম আমাদের সবার শোনা রক্ত হিম হয়ে গেল। ছইয়ের উপর আসলে কেউ নেই, কিন্তু বাঁশের চাটাইটা আছে শুধু সেখানে। ঠিক যেমনটা মানুষের পায়ে ছাপ যেমন পড়লে যেরকম একটা, যদি চাটাইয়ের ওপর মানুষের ছাপ পড়ে যেরকম একটা হয় না, বা কেউ যদি সেই আমাদের যে নৌকার যে ইয়াটা ছিল, সইটা ছিল, সেটা কিন্তু একটা বাঁশের তৈরি একটা চাটাই দিয়ে তৈরি। তো দেখা যায় যে এটা অনেক পুরনো হয়েছে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে রাসেল ভাই, একটা চাটাইয়ের মধ্যে যদি কেউ পা দিয়ে লাথি মারে যেরকম না দাগ হয়, বা যেরকম একটা ছাপ তৈরি হবে সে চাটাইয়ের ওপর, সেম টু সেম মনে হয় যে সে সইয়ের মধ্যে কেউ সজোরে লাথি মেরেছে পা দিয়ে, এবং সেখানে স্পষ্ট মানুষের দাগের মতো মানে ভেঙে ভেঙে ওইরকম একটা দাগ তৈরি হয়েছে। তো আমরা সবাই তো অবাক হলাম এবং সবাই মোটামুটি ভয় পেলাম, এবং সবাই একসাথে এসে নৌকার এক সাইডে আমরা বসে দল পাকিয়ে বসে পড়লাম ভয়ে। তো কুদ্দুস মিয়া বিড়বিড় করে দোয়া পড়তে শুরু করলেন। সে ফিসফিস করে বলল, কেউ কথা বলবে না, কেউ নড়বে না, তোমরা সবাই যা দেখেছো ভুলে যাও এবং সবাই দোয়া দৌড় পড়ো। কিন্তু ভুলে যাওয়া কি এত সহজ রাসেল ভাই? ঠিক তখন আমাদের চোখের সামনে নৌকার মাঝখানে রাখা হারিকেনটা নীল হয়ে জ্বলতে শুরু করলো। অথচ হারিকেন কখনো নীল জ্বলে না, সেই হারিকেনটা তো নর্মাল হারিকেনের মতো ছিল, আর সেখানে কোনো কালার করা ছিল না। অথচ সেই নীলটা হঠাৎ, মানে সেই হারিকেনটা হঠাৎ করে নীল রঙে জ্বলতে শুরু করলো। আর আমরা অনুভব করলাম যে নৌকার ভিতরে জ্যেষ্ঠ একজন কেউ বসে আছে, মানে অনেক বৃদ্ধ একজন কেউ বসে আছে। আমরা তাকে দেখতে পাচ্তেছি না, কিন্তু তার
শ্বাস নিঃশ্বাসের একজন বৃদ্ধ মানুষের যেরকম হয় যে অসুস্থ বা বৃদ্ধ মানুষের যেরকম শ্বাস প্রশ্বাস নেয় বা হলো সাউন্ড করে, তো ওই রকম ধরনের সাউন্ড বা আমরা পাচ্ছিলাম এবং সেই সাথে আমরা তীব্র পচা মাংসের গন্ধ পাচ্ছিলাম। তো হঠাৎ সালাউদ্দিন চিৎকার দিয়ে উঠলো, ওর পা ধরে কেউ যেন একজন মানে হিড়মিড় করে নৌকার বাইরে পানির দিকে টেনে নিয়ে যাচ্ছিল। তো ও দুই হাতে নৌকার মাচা কামড়ে ধরলো, যে মানে কেউ যেন ওর পা ধরে টেনতেছিল, এই কারণে সে বাঁচার জন্য নৌকার একটা মাচা কামড়ে ধরলো হাত দিয়ে। তো আমরা 4 জন মিলে ওকে টেনে ধরলাম সাথে সাথে, কিন্তু প্রতিপক্ষ যেন দানবীয় শক্তির অধিকারী। মনে হচ্ছিল যে ওর পাটা এমন জোরে কেউ টানতেছে, কোনো অদৃশ্য খুবই শক্তিশালী সে ছিল। আমরা 4 বন্ধু মিলেও মনে পারতেছি না। রাসেল ভাই, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, সালাউদ্দিনের প্যান্টের ওপর তখন 4টে বড় বড় আঙ্গুলের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল, যেন কেউ নখ দিয়ে চেপে ধরে ওকে রেখেছে। ঠিক সেই মুহূর্তে কুদ্দুস মিয়া তার হাতে থাকা লগি যে ছিল, মানে যেটা দিয়ে পানি দিয়ে হলো নৌকা এগিয়ে নেওয়ার জন্য যে লগিটা, সেটা দিয়ে সজোরে নৌকার পাতাটনে একটা বাড়ি দিল আর চিৎকার করে উঠলো। সাথে সাথে সালাউদ্দিনের উপর থেকে সেই হাত দিয়ে ধরা সেই চাপটা সরে গেল এবং সে ধপাস করে নৌকার উপর পড়ে গেল। কিন্তু ঘটনা এখানে শেষ হয়নি রাসেল ভাই, ঘটনা আরও আছে। নৌকাটা এবার বনবন করে ঘুরতে শুরু করলো। যে নৌকাটা সোজা যাওয়ার কথা, সেই নৌকাটা সেখানে মনে যে ধীরে ধীরে ফ্যানের মতো ঘুরতে শুরু করলো। মাঝ নদীতে বিশাল একটা ঘূর্ণি তৈরি হলো, অথচ ওই নদীতে কোনোদিন ঘূর্ণি হওয়ার কথা নয়। পানির ভিতর থেকে অমানসিক হাসির শব্দ আসতে লাগলো। সেই হাসি কোনো মানুষের হতে পারে না। মনে হচ্ছিল শত শত মানুষ একসাথে খিলখিল করে হাসতেছে, এই ধরনের আমরা হাসির শব্দ পাচ্ছিলাম। তো আমরা তখন জীবনের আশা ছেড়ে দিয়েছি। আমি ভাবলাম যে এটা কি হচ্ছে। তো রফিক আর তারেক আবার খুবই কান্না শুরু করলো। কুদ্দুস মিয়া তখন তার শেষ চেষ্টাটা করলো। সে পকেট থেকে একটা পুরনো তসবি বের করলো এবং পানির দিকে ছুঁড়ে মারলো। সাথে সাথে একটা বিকট চিৎকার শুনলাম আমরা। মনে হলো কোনো একটা জানোয়ার আহত হয়ে চিৎকার করছে। আস্তে আস্তে ঘূর্ণিটাও থেমে গেল, যে নৌকাটা তখন যে ঘুরতেছিল সেটাও আস্তে আস্তে থেমে গেল এবং কুয়াশাটা ছড়ে গেল। যে মানে আমাদের এতটাই কুয়াশা, আমি বলছিলাম যে ঠান্ডা লাগতেছিল, যে অথচ শীতের শুরু ছিল, সেই সময় এত বেশি কুয়াশা হওয়ার কথা নয়। তো কুয়াশাটা ধীরে ধীরে সরে গেল। আমরা দেখলাম আমরা নদীর ঠিক মাঝখানে স্থির হয়ে আছি। কুদ্দুস মিয়া কোনো কথা না বলে পাগলের মতো নৌকা বাইতে শুরু করলো। ভোর হওয়ার ঠিক আগ পর্যন্ত আমরা যখন ঘাটে পৌঁছালাম, কুদ্দুস মিয়া আমাদের দিকে তাকিয়ে বলল, বাবারা, জীবনে আর কোনো দিন অমাবস্যা রাতে, বিশেষ করে তোমরা আর কখনো রাতের বেলা সিনেমা দেখতে যেও না। আজ তোমাদের কপাল ভালো বলে আমি সাথে ছিলাম। তো পরের দিন সকালে উঠে দেখি সালাউদ্দিনের পায়ে সেই আঙ্গুলের ছাপগুলো কালচে হয়ে বসে আছে। আর যে পানসি নৌকাতে আমরা ছিলাম, সেই নৌকার কাঠের ওপর পোড়া দাগের মতো বড় বড় হাতের ছাপ পড়েছিল। গ্রাম থেকে খবর এলো ঠিক ওই রাতে ওই জায়গাতেই বহু বছর আগে এক বিয়ে বাড়ির নৌকা নাকি ডুবে গিয়েছিল। সেই বিয়ে বাড়ির নৌকা যাওয়ার পর থেকে এখানে নাকি প্রতি অমাবস্যার রাতে, যখন বরিশালের এই অমাবস্যার রাতে যখন এই নদীতে কেউ পার হতে যায়, তখন তাদের সাথে নাকি এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং পচা পোড়া মাংসের গন্ধ পায় এবং অনেক সময় নাকি এখানে অনেক মানুষ মারাও গিয়েছে। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। আমি ঘটনাটা লম্বা করলাম না। তো এই ঘটনা আমাকে পাঠিয়েছে রফিক, তার বাসা হচ্ছে বরিশালে। আর আমি এসেছি, আমি হলো রিপন, আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি আদিতমারি লালমিহাট থেকে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি সাকিব, আমি রংপুর জেলা চৌধুরী থেকে বলতেছি। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। আমি আজকে যে ঘটনা শেয়ার করতে যাচ্ছি সেটা 2004-05 সালের দিকে ঘটা। আমি কথা না বলি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটা অ্যাকচুয়ালি আমাদের গ্রামে ইসমাইল নামে এক কুস্তিগির ছিল। উনি অনেক বিখ্যাত ছিল, আপনারা হয়তো অনেকেই চিনতে পারবেন। উনি কুস্তি খেলার জন্য বিভিন্ন জায়গায় যাইতো আর কি। তো উনি সেবার হচ্ছে ফরিদপুরে যায় কুস্তি খেলার জন্য। তো ফরিদপুর থেকে যখন ব্যাক করে, তখন রংপুরে আসতে আসতে প্রায় রাত 10টা বেজে যায়।
তো 4-5 সালের দিকে রাত 10টা মানে অনেক রাত, তো অতটা এদিকে যেহেতু উত্তরাঞ্চল অতটা ওভাবে উন্নত হয়নি, তো ওরকম অত গাড়ি ঘোড়া ছিল না। তো উনি রংপুর থেকে যখন রওনা দেয়, একটা ভ্যান পাইছিল, ভ্যানে করে রওনা দেয়। তো রংপুর থেকে আমাদের হচ্ছে ওদের গ্রাম, আমাদের বাসা আর কি, প্রায় 30 থেকে 40 কিলোমিটার হবে। তো চৌধুরানী পর্যন্ত ওই ভ্যানটা আসছে, আর এদিকে আসবে না। তো চৌধুরানী থেকে নেমে পড়ে। তো চৌধুরানী থেকে গ্রামটা প্রায় 2 কিলোমিটার হবে রাস্তা। তো 2 কিলোমিটার রাস্তা, এখন একটা রাস্তা আছে মেইন রাস্তা যেটা, সেটা একটু ঘুরে আসতে হবে। আর একটা ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আসলে একটু তাড়াতাড়ি হবে। তো উনি যেহেতু বলবে যে এদিক দিয়ে তাড়াতাড়ি হবে, তো আমি এদিক দিয়ে যাই, তাহলে আমাদের জন্য সুবিধা হচ্ছে। তো এখন উনি বের হলো, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সিগারেট খাচ্ছে, সিগারেট ধরে হাঁটতেছে। তো এখন আস্তে আস্তে একটা গাছ আছে, তেঁতুল গাছ, গাছটা এখনো আছে, অনেক বিশাল। তো ওইখানে আসার পর একটা কান্নার আওয়াজ পাচ্ছেন। তো কান্নার আওয়াজ, বাচ্চার কান্নার আওয়াজ। তো এখন উনি ভাবতেছে আচ্ছা এত রাতে কান্নার আওয়াজ কই থেকে আসবে। তো আচ্ছা উনি অত কিছু না চিন্তা করে উনি খোঁজাখুঁজি শুরু করলো। তো খুঁজতে খুঁজতে দেখে যে মানে রাতটা ছিল চাঁদনি রাত। তো এখন উনি দেখলো যে গাছের মধ্যে, বেশি না, প্রায় 8 থেকে 10 ফুট হবে, এই উপরে একটা বাচ্চা কান্না করতেছে। তো এখন বলতেছে কে 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 ওখানে? তো বলতেছে যে ইসমাইল কাকা, আমি। তো বলছে, উনি কণ্ঠ শুনে বুঝতে হলো যে ওনার এই গ্রামের ছেলে। তো উনি বললো কি রে তুই এত রাত এখানে কি করতেছিস? বলছে কাকা আমি তো চৌধুরানী গেছিলাম বাজার করতে, তো আসতে ধরে প্রায় রাত হয়ে গেছে। তো আমি তো অত কিছু না ভেবে আমি আসতেছি, একটা কুকুর ধাওয়া করছে আমার। তো আমি সেই ভয়ে দৌড়ে এসে গাছে উঠছি। তো আমি গাছে উঠছি, এখান থেকে অনেক আমি আর এখান থেকে নামতে পারতেছি না। তো এখান থেকে কেউ আর যাচ্ছেও না, আমি তখন তো এখানে গাছের মধ্যে বসে আছি, কেউ আমাকে নামাইতে, আমি এখন নামতে পারতেছি না, আমি এখন বাসায় যেতে পারতেছি না। তো বলতেছে ও আচ্ছা থাম ওখানে থাম। তো বলছে তুই ই কর, আমি তো একটা লাঠি দিচ্ছি, তুই লাঠিটা ধরে ঝাঁপ মার, আমি তোকে ধরতেছি। না না আমি তো নামতে, আপনি গাছে উঠেন। গাছে উঠে আমাকে নামাইনি। তো এখন উনি অত কিছু না ভেবে গাছে উঠলেন। তো উঠে এখন বলতেছে যে তুই আমার পিঠে চড়, আমি তোকে নামাই দিচ্ছি। তো এখন বাচ্চারা ওর পিঠে চললো। তো পিঠে চড়ে এখন নামতেছে। তো বেশি দূরত্ব না, জাস্ট যেহেতু 10 ফুট, মানে একটু ঝাঁপ মারার ব্যাপার। এখন ওই বাচ্চারা যেহেতু ঘাড়ে আছে, সে তো ঝাঁপ মারতে পারবে না, এখন গাছ বয়ে বেয়ে নামতে হবে। তো এখন নামতেছে, যে বাচ্চাটাকে পিঠে নিছে, মনে হচ্ছে কত না ভারী একটা জিনিস পিঠে নিছে, এবং উনি বুঝতেছে মানে কেউ ওর পিঠের মধ্যে নখ ঢুকাই দিচ্ছে, মানে আচরণ আর কি, নখ ঢুকাইতে মাংস তুলে নিচ্ছে, এরকম একটা ফিলিং পাচ্ছে। তো উনি একটু নিচে নামার পরে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পর উনি যেটা দেখেছিলেন, আসলে ওটা দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলেন না। ওটা আসলে একটা কোনো বাচ্চা না, একটা বিভৎস চেহারার একটা মানুষ। ওটা দেখার সাথে সাথেই উনি সেন্সলেস হয়ে যায়, ওখানে সেন্সলেস হয়ে যায়। তো ওখানে পড়ে থাকেন। তোর ওই রাতে, অর্থাৎ সেদিন হাটের দিন ছিল, চৌধুরী গ্রামে অঞ্চলে হাট বলে, অর্থাৎ হাটের দিনে বেশি লোকজন হয়। তো চৌধুরী থেকে বাজার করে ব্যবসায়ীরা আসতেছিল, 3-4 জন এরকম ছিল। তো ওরা আসতেছিল, আসার সময় দেখে যে ওই ইসমাইল কুস্তিগির ওখানে পড়ে আছে। যেহেতু উনি অনেক বিখ্যাত ছিল, সবাই ওনাকে চিনতো। তো এখন সবাই ধরাধরি করে বাসা থেকে নিয়ে আসছে। তো বাসায় নিয়ে এসে মুখে পানি টানি দিছে, দিয়ে যায় করছে। উনি কথা বলতে পারতেছেন না, আর তো কথা বলতে পারতেছেন না। তো উনি করা হলো, ডাক্তার ডাকা হলো। ডাক্তারের কাছে এখন গেল, ডাক্তার বলতেছে যে ওকে হয়েছে, ওর হাড়ের সমস্যা হয়েছে, উনি যে দাঁড়াতে পারতেছেন না, ওর হচ্ছে কোমরের মধ্যে ওর কোনো প্রবলেম হয়েছে। তো এটা বলার পর ডাক্তার বলতেছে আসলে এটা আমার দ্বারা সম্ভব না, আপনার রংপুর মেডিকেলে নিয়ে যান। তো রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হলো। তো মেডিকেল ডাক্তার দেখার পর এক্সরে করতে দিল। এক্সরে করার পর ওখানে দেখা গেলো যে ওর মেরুদণ্ড মানে হাড়টা এমন ভাবে ভেঙে গেছে, মানে একদম দুমড়ে মুচড়ে গেছে যেরকম, সেরকম ভাবে। তো ডাক্তার বললো আসলে এটা কখনো ভালো হবে না, আপনি এটা হচ্ছে ওনাকে সবসময় শুয়ে থাকতে হবে, এরকম ভাবে যতদিন বেঁচে থাকবে ততদিন বাঁচা সম্ভব, আসলে তাছাড়া ওনার দাঁড়ানোর কোনো স্কোপ নাই এখানে। তো যাই হোক, ওখানে ওনাকে বাসায় নিয়ে এসে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আস্তে আস্তে উনি প্রায় 3-4 মাস পর এরকম উনি শেষ পর্যন্ত মারা যান। তো মারা যাওয়ার আগে উনি একটু সুস্থ, মানে কথা বলা পর্যায়ে গেছিল, মানে কথা বলতে পারছিল, তখন তো কথা বলতে পারতো না। তো তখন উনি ওনার কাহিনীটা সবাইকে বলছিল যে আমার সাথে এই ঘটনা ঘটছিল। তো আসলে তারপরে ওই ডাক্তারি করার পাশাপাশি অনেক কবিরাজও দেখানো হয়েছিল, অনেক করা হয়েছিল, বাট কোনো কাজ হয়নি, শেষ পর্যন্ত উনি মারা গেছে। তো ঠিক এই ঘটনার 3 থেকে 4 মাস পর, 3 থেকে 4 মাস হবে, তো জুম্মন নামে এক স্টুডেন্ট ছিল, মানে তখন ওই ক্লাস 10 পড়তো। তো ওই একদিন হচ্ছে সন্ধ্যার সময় ওই চৌধুরী থেকে বাজার করে বাসা দিকে আসতেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, ওখানে আসছে। তো বেশি রাত হয়নি আর কি, কেবল অন্ধকার হয়ে গেছে। তো ওই সময় দেখে ওই সেম একটা কান্নার আওয়াজ পাচ্ছে। তো কান্নার আওয়াজ পাচ্ছে, এখন উনি আবার জুম্মন খোঁজা শুরু করলো যে কোথায় কান্নার আওয়াজ। তো
তো দেখে যে ওই ডালের মধ্যে একটা বাচ্চা, একটা মেয়ে বাচ্চা, এবার ছেলে না, এবার মেয়ে বাচ্চা একটা কান্না করতেছে। তো যে অতটা সন্ধ্যা হয়নি, তো বোঝা যাচ্ছে যে, তো এখন বলতেছে যে তুমি এখানে কি করো? তো বলতেছে যে আমি এরকম আমি ইয়াতে গেছিলাম, তো আমাকে একটা কুকুর ধাওয়া করছে, আমি দৌড়ে এখানে উঠছি। কয় ওখানে উঠছো কেন? আমার নামে এসো। কয় আমি তো নামতে পারতেছি না, এই কারণে তো আমি আপনাকে আমাকে গাছে উঠে আমাকে নামাই দেন। তো বলতে এই কথা বলার সাথে সাথে ওনার মনে পড়লো সে ইসমাইল কুস্তিগিরের কথা, যে হ্যাঁ ওনার সাথে এই ঘটনা, এরকম ঘটনা ঘটছিল। উনি তো গাছে ওঠার পর এরকম ভাবে ওনাকে শেষ পর্যন্ত উনি মারা গেছে। তো সে বুঝতে পারে, জুম্মন আসলে বুঝতে পারে যে আসলে এ কোনো না ই হইতে পারে, অর্থাৎ কোনো অশরীরী আত্মা হইতে পারে। তো এখন সে বুদ্ধি করে সে বলে যে আচ্ছা তুমি করো, আমি তোমাকে লাঠি দিচ্ছি, তুমি নেমে গাছ থেকে নামো। কয় না আমি, তুমি ওঠো। কেন? আমি সমস্যা নাই, আমি মই দিচ্ছি, তুমি মই এনে দিচ্ছি, তুমি গাছ থেকে নামো। কয় না ওইগুলা দিয়ে কিছু হবে না, তুমি গাছে ওঠো, আমি তোমার সাথে নামবো, আমি নামতে পারবো না। তো এখন এটা ভেবে সে এখন ভয়ে মানে ওখান থেকে একটা দৌড় দেয়। তো কিছু দূর আসার পরে দেখে সে মেয়েটা ওর সামনে দাঁড়িয়ে গেছে। সে ওই বাচ্চাকে দেখে মানে ওর যে চেহারা দেখছে, আসলে সেই চেহারা দেখার জন্য সে কখনোই প্রস্তুত ছিল না। একদম বিভৎস চেহারা দেখছে, বিভৎস চেহারা দেখে সে ওখানে পড়ে যায়, সেন্সলেস হয়ে পড়ে যায়। তো সেন্সলেস হয়ে পড়ে যায়। তারপর ওকে অনেক খোঁজাখুঁজি, ওকে পাওয়া যায় না। পরের দিন সারাদিন খুঁজে, সেই রাতেই খোঁজা হয়েছে, সবাই মিলে নাকি খুঁজছে, তো ওকে পাওয়া যায়নি। তো এখন যখন পরের দিনও পাওয়া যাচ্ছে না, তার পরের দিনও পাওয়া যাচ্ছে, এরকম করে 1 সপ্তাহ কেটে যায়, কোনো খোঁজ নাই, প্রায় 1 বছর কেটে যায়। 1 বছর পর সে যে রাস্তা থেকে হারাই গেছিল, ফির ঠিক বিকেলবেলা ওইখান দিয়ে সে হেঁটে আসতেছে। তো হেঁটে আসতেছে, সবাই কিরে কি জুম্মন ভাই সবাই এখন ছোট বাচ্চারা প্রথমে দেখছে, জুম্মন ভাই কই গেছিলি, কোনো কথা বলে না। তো এখন সবাই আস্তে আস্তে সবাই জানাজানি হয়, কে জুম্মন আসছে। 1 বছর পর জুম্মন আসছে, তোর বাবা মা খোঁজ পায়, বাবা মা দৌড়ে আসে বাসায়, এসে ওকে বাসায় নিয়ে যায়, মাথায় পানি ঢেলে, মানে ওই কথা বলতেছিল না, মাথায় পানি ঢালার পর একটু করে পরে এখন বলে যে হালকা কথাবার্তা বলে। তো বলে যে আমাকে খাবার দাও। সে বলে খাবার দাও, মানে সে প্রচন্ড ক্ষুধার্ত, বলে যে আমার খাবার দাও। হ্যাঁ, সবাই এখন খাবার দাবার দিল, দিয়ে এখন সে একটু হালকা একটু সুস্থ হইলো। হওয়ার পর সে বলতেছে যে তার সবকে কি ঘটছে। আসলে তাকে নাকি আচ্ছা একটা ওই মেয়েটা তাকে উঠাই নিয়ে গেছে, অর্থাৎ যে যখন তার হচ্ছে যখন জ্ঞানটা ফেরে, সে দেখে যে মানে অনেক লম্বা মানুষ, সবাই অনেক লম্বা মানুষ, সে একাই এখানকার খাটে মানুষ, অনেক ফর্সা, অনেক সবাই পাঞ্জাবি পায়জামা পরা, সবাই অনেক দাড়ি, মানে অনেক বৃদ্ধ লোক, মানে অনেক সুন্দর উজ্জ্বল চেহারা, তার মধ্যে সে ওখানে একাই আছে। সে আসলে ওকে নাকি পরে উঠাই নিয়ে গেছিল, সে বলে সব ঘটনা খুলে বলে যে ওখানে কি হয়েছে না হয়েছে। ওকে নাকি এটা নিষেধ করছিল যে বাসায় এসে যেন সে এই ঘটনাগুলো কাউকে না বলে, তারপর সে সবাইকে বলছে। তো এরকম সব সুস্থ হয়, তা করে হুজুর ডাকা হয়, হুজুর ডেকে তাকে করা হয়, তাকে হচ্ছে পানি পড়া খাওয়ানো হয়। তো যাই হোক সুস্থরাও ঠিকঠাক মতো সবকিছু চলতেছে। তো ঠিক মানে 3 মাস পর, সেম 3 মাস পর আবার ওই রাস্তা থেকেই ওকে আবার উঠাই নিয়ে চলে যায়। এরকম করে প্রথম দিন খোঁজ নেয়, দ্বিতীয় দিন খোঁজ নেয়, তৃতীয় দিন খোঁজ নেয়, এবং 7ম দিনের বেলা সে আবার ফিরে এসে সে আবার ওই কাহিনী বলে যে আমাকে আবার উঠাই নিয়ে গেছিল। প্রথমবার তো আমাকে বলছিল, আমাকে প্রথমবার নাকি ওকে বিয়ে পড়া দিতে চাইছিল ওদের সাথে। তো ওই নাকি ওখানকার পরিবেশের সাথে ম্যাচ করতে পারছিল না। তো এখন ওখানকার যে সবাই বলছিল যে আচ্ছা একে আবার দেশে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হোক। তো ওখানে যাওয়ার পর এর নেক্সট টাইম যখন ওকে নিয়ে আসা হবে, তখন যদি এই পরিবেশের সাথে খাপ খাওয়াইতে পারে তাহলে আমরা বিয়ে দিয়ে দেবো। তো আমি আবার গেছিলাম। তো যাওয়ার পর এবার আমি তো ওখানকার দিকে আমি বুঝতে পারছি, তো আমি তো ওখানে থাকবো না, কারণ একটা মানুষ কখনো একটা জিনের সাথে থাকতে পারে না, জিন পরিদের সাথে থাকতে পারে না, মানুষ আসলে মানুষের সাথেই সম্ভব। তো তারপর আমাকে আবার এখানে পাঠিয়ে দেয়, তো আমি যে আবার আসি। তো এরকম ভাবে ওই ছেলে এখনো আছে, এখানে আছে। তো উনি নাকি মাঝে মাঝে এখনো বিয়ে শাদী করছে। তো এখন মাঝে মাঝে হুট করে 2-3 দিনের জন্য উদা হয়ে যায়, আবার চলে আসে, এরকম কিছুদিন পর পরে এখনো ঘটনা ঘটে। উনি এখনো বেঁচে আছে। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি সামির। আজকে শুরুতে আমি যার ঘটনা শেয়ার করব তিনি সাইদ আনোয়ার ভাই। তার কথা যদি বলতে হয়, তিনি আমাকে বলেছেন যে ওনার এসএসসি পরীক্ষা চলছে, দোয়া চেয়েছেন। আসলে পরীক্ষার বেশ কয়েকদিন আগে তিনি আমাকে এই ঘটনাটা পাঠিয়েছেন। ওনার আম্মুর মুখ থেকে তিনি ঘটনাটা শুনেছিলেন। এটা অনেক আগের ঘটনা, এটা 1988 সাল হবে তখন। ঘটনাটা মূলত ওনাদের নানা বাড়ির পাশে এক লোক থাকতো, সেই লোকের স্ত্রীর সাথে ঘটনাটা ঘটে। সেই লোকটা ছিল পেশায় তহসিলদার বলতে যারা জমি সংক্রান্ত কাজ করে তাদেরকে আসলে তহসিলদার বলা হতো।
তো সেই তহসিলদারের নাম ছিল আজহারউদ্দিন এবং তার স্ত্রীর নাম ছিল কুলসুম বেগম। তো যেটা বলেছি যে 1988 সালের দিকের ঘটনা। তো আজহারউদ্দিন তিনি তার পরিবারে বলতে তিনি, তার স্ত্রী এবং তার 2 ছেলে ছিল, মাসুম এবং মাসুদ। তখন তিনি দিনাজপুরে থাকতেন। তো কোনো একটা কারণে তার চাকরির বদলি হয়, তিনি চলে যান তখন খুলনায়। সেখানেও তিনি একই কাজ করতেন এবং তার তখন একটা বাসা ভাড়া নিতে হবে। অনেক খোঁজাখুঁজি তিনি করেন, একটা বাসা পান। বাসাটা বেশ বড় ছিল, বড় বলতে যে এরিয়াটা বেশ বড় ছিল। এটা একটা কাঠের বাসা, মানে কাঠের বলতে চারপাশে কাঠ দেওয়ার উপরে টিন, এবং এটা একটু অন্যরকম ছিল, মানে দোতলা বাসা ছিল। আর বাসাটার পিছন সাইডে এবং একটা কর্নার ছিল, সেখানে এরিয়াটাতে একটা সময় শ্মশান ছিল। তো যার কাছ থেকে বাসাটা তিনি ভাড়া নেয়, তো সেই মালিক বলে দিয়েছিল যে আপনি পুরোটা এরিয়া ব্যবহার করতে পারেন, এটা বাউন্ডারি দেওয়ার চারপাশে, কোনো সমস্যা নেই, কেউ আসবেও না, আর কোনো সমস্যা এখানে হবে না। তো যেখানে একটা সময় শ্মশান ছিল সেখানে বাগান বানানো হয়েছিল একটা সময়। তো তারপরে ওখানে যা ফল ফলাদি হতো সেই ভাড়াটিয়ারাই খেত। তো সেই হিসাবে যেহেতু আজহারউদ্দিন সাহেব এখানে থাকবেন, তিনি সেটা চাইলেই সেখান থেকে সেই বাগানটা ব্যবহার করতে পারতেন। তো একদিন রাতের ঘটনা, তখন সন্ধ্যা পরপর হবে, 8টা সাড়ে 8টা হবে। তো আগেকার দিনে কিন্তু মানুষ একটু আগে আগে খেত, যেহেতু গ্রামের দিকে তখন আগে আগে খেত। আর সেই সময় কুলসুম বেগম, মানে সেই তহসিলদারের স্ত্রী, তিনি এবং তার 2 ছেলে একসাথে খাবার খাচ্ছিল। এর মধ্যে এক ছেলে সে বলতেছে যে মা, আমি লেবু খাবো, লেবু এনে দাও। তো উনি দেখছে যে সেই কুলসুম বেগম দেখছে যে ঘরে যেহেতু লেবু নাই, তখন তিনি ঠিক করে যে যেহেতু বাগানের পিছনে লেবু আছে, এখান থেকে লেবু পেরে আনবে। তো তিনি তার 2 ছেলেকে বলে, আচ্ছা তোমরা থাকো, আমি লেবু নিয়ে আসতেছি। তো তার সাথে তখন একটা কুপি বা হারিকেন জাতীয় কিছু একটা ছিল, তখন তিনি সেটা নিয়ে হাঁটতে হাঁটতে সেই বাগানের দিকে যান। বাগানে যেতেই ওনার বাসা থেকে প্রায় 2-3 মিনিট সময় লাগে, মানে এটা তো বেশ বড়, তো সেখানে যাচ্ছিল লেবু গাছের এখানে। তো তিনি লেবু কোনো রকম পারেন, দুটো লেবু পেরে তিনি যখন পেছন দিকে ফিরতে যাবেন, তার কেন জানি মনে হচ্ছে চারপাশটা ধোঁয়াটে, কেমন ধোয়া ধোয়া লাগছিল। তিনি তখন তার চোখ কসলাতে থাকেন। তিনি তখন দেখেন বেশ কয়েকটা লাশের খাটিয়া পড়ে আছে। তার দেখে মনে হচ্ছিল যে এখানে হয়তো কিছুক্ষণের মধ্যে কোনো লাশ দাহ করা হবে। আশেপাশের পরিবেশটা এক অর্থে বলা যেত, মানে বলা হয়েছিল যে পুরো শ্মশানের মতো হয়ে গিয়েছিল। একটা কর্নারে তিনি দেখছেন ধোঁয়া উঠছে অনেক। একটু সামনে আগাতেই তিনি দেখছেন যে সেখানে আগুন জ্বলছে, মানে লাশ পড়লে যেরকম আগুন জ্বলে সেরকম একটা সিনারি। কুলসুম বেগম তখন প্রচণ্ড ভয় পেয়ে যায়। তিনি ভাবতে থাকেন যে এগুলা কি হচ্ছে সামনে। তখন তিনি তার বাসার দিকে যেতে থাকবেন, দেখে যে পথিমধ্যে একটা লোকটাকে দেখে কুলসুম বেগম সাহস পায়। তিনি ভাবে যে লোকটা কাছে যাবে এবং তাকে জিজ্ঞাসা করবে যে এখানে কি হচ্ছে বা কেন এরকম পরিবেশ। কুলসুম বেগম লোকটার কাছে গিয়ে দেখছেন লোকটা খালি গা এবং একটা ধুতি পরা, চুলগুলা কোকড়ানো, এবং তাকে দেখে কেমন পাগল পাগল লাগছিল। হঠাৎ কুলসুম বেগম দেখে লোকটার কপালে সিঁদুর দেওয়া। কুলসুম বেগম জিজ্ঞাসা করেন সেই লোকটাকে যে ভাই, এখানে সমস্যাটা কি, এরকম পরিবেশ কেন? লোকটা ঘাট তেরা করে একটা বাজে হাসি দেয় এবং কুলসুম বেগমকে বলে, তোর এখানে কি কাজ, তুই কি চাস এখানে? কুলসুম বেগম তখন বলে যে আমি তো বাসায় যাবো, আপনারা এখানে কি করতেছেন, আমার এরিয়ার জায়গায় এখানে আপনি কি করতেছেন? লোকটা আবার একটা বাজে হাসি দিয়ে বলে, তুই এখান থেকে ভাগ, বাঁচতে চাইলে এখান থেকে ভাগ। কুলসুম বেগম তখন দৌড়াতে চেষ্টা করে, কিন্তু তখন দৌড়াতে পারছিল না। মনে হচ্ছে যে মাটি থেকে কেউ তাকে আঁকড়ে তার পা ধরে রেখেছে। হঠাৎ তিনি পাশে একটা লাশের খাটিয়া দেখতে পান। তখন তিনি দেখছেন যে সেই খাটিয়ার আশেপাশে বেশ কয়েকটা অবয়ব ঘোরাফেরা করছে। কুলসুম বেগম তখন সেই লোকটাকে আবার অনুরোধ করে বলে যে ভাই, আমাকে বাসায় দিয়ে আসে, আমার খুব ভয় লাগতেছে, এগুলো কি চারপাশে? তখন সেই লোকটা কুলসুম বেগমকে একটা জোরে ধাক্কা দেয় এবং কুলসুম বেগম বেশ খানিকটা দূরে গিয়ে ছিটকে গিয়ে পড়ে। তখন তিনি দোয়া দূরত পরে কোনো রকম সেখান থেকে ওনার ঘরের মধ্যে ঢোকার পর কুলসুম বেগমের 2 ছেলে তাকে দেখে বেশ মানে হতভম্ব হয়ে যায়। মা, তোমার এতদিন এগুলো আসতে? এদিকে কুলসুম বেগম তখন তার নাকি গলা কাঁপছিল। কুলসুম বেগম তাড়াতাড়ি দরজাটা আটকে ফেলার পর তিনি যখন ঘামাচ্ছিল, তার এক ছেলে তাকে সে পানি দেয় খেতে। তখন সেই মুহূর্তে তার হাজব্যান্ডও তখন বাসায় এসে পড়ে, আজহারউদ্দিন সাহেব তখন বাসায় এসে পড়ে। আজহারউদ্দিন সাহেব বলছে যে কি ব্যাপার, তুমি কোথায় গেছিলা? পাশের বাড়িতে তুমি যাও নাই দেখলাম, কোথায় গেলা?
মানে ওদের পাশে এক প্রতিবেশী বাড়ি ছিল বা এরিয়ার বাড়ি, ভেবেছিল হয়তো সেখানে আছে, কিন্তু তার ছেলে গিয়েও খবর নিয়ে দেখে কুলসুম বেগম সেখানে নাই। কুলসুম বেগম বাসায় এসে দেখে তখন প্রায় 9:30 কি 9:45 মতো একটা সময় হবে, প্রায় 1 ঘন্টার প্রতি বাইরে ছিল, কিন্তু তার কাছে মনে হচ্ছিল যে 10-15 মিনিটের ব্যাপার ছিল তখন। কুলসুম বেগম তাড়াতাড়ি তার 2 ছেলেকে ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে তার হাজবেন্ডের কাছে যায় এবং গিয়ে কি দেখেছে সবকিছু বলে সে। তার হাজবেন্ড বলে, আজহারউদ্দিন সাহেব, যে ধুর এগুলো কি বল উল্টাপাল্টা, এই সব সময় এগুলো ঘটে নাকি? এগুলো তো একটা সময় এখানে শ্মশান ছিল, এখানে শ্মশান করতে আসবে? তখন আজহারউদ্দিন সাহেব তখন কুলসুম বেগমকে বলে, চলো বাইরে যাই, গিয়ে দেখি কি সমস্যা। কুলসুম বেগম যেতে রাজি হয় না। তখন আজহারউদ্দিন সাহেব নিজেই টর্চটা নিয়ে বাইরে যায়, গিয়ে দেখে কিছুই নাই, সব ঠিক, কোনো সমস্যা নেই। যে তখন হাসতে হাসতে এসে তার স্ত্রীকে বলে যে উল্টাপাল্টা কি দেখো না দেখো আর ভয় পেয়ে বসে আছো এখানে। সেদিনের মতো সেরাটা কোনো রকম কুলসুম বেগম ভয়ে ভয়ে পার করে। পরের দিন কুলসুম বেগম দেখে যে তার দিন যখন রাত হয়, সন্ধ্যার পর পর তিনি দেখছে যে ঘরে যখন আলো জ্বালাবে, দেখছি হামাগুড়ি দিয়ে কয়েকটা ছায়ার মতো কিছু একটা হবে ওনার ঘরে ওনার দিকে আসছে। উনি একটা চিৎকার দেয়, চিৎকারের সঙ্গে সঙ্গে তার 2 ছেলে তাকে জড়িয়ে ধরে যে মা কি সমস্যা। তখন দেখে সেই ছায়াগুলো আর নাই। তার স্বামী রাতে আসে, আসার পর তার স্বামীকে সে বলে, দেখো আমি আজকে এরকম কিছু একটা দেখছি, ঘরে ছায়ার মতো কিছু একটা হামাগুড়ি দিয়ে আসছে। তার স্বামী আজও ঠিক আগের মতোই, আগের দিনের মতো এরকম তোয়াক্কা করে না, বলে এগুলো উল্টাপাল্টা দেখছো, ভয় পাইছো, ভয় চলে যাবে, নামাজ কালাম পড়ো, দোয়া দুরুদ পড়ো, সব চলে যাবে। তো এভাবে মাঝে মাঝে তিনি আচমকা আচমকা ভয় পেয়ে যেতেন সেই কুলসুম বেগম। আর বিশেষ করে তিনি সেই যে পিছনে বাগানটা আছে সেখানে যেতেন না, এবং তিনি তার হাজব্যান্ডকে বলেছিল যে দেখো বাসাটা চেঞ্জ করবা, বদলাও, এখানে আমার বেশ ভয় লাগে। তার স্বামী তাকে বলে যে দেখো যেহেতু এই বাসার কাছাকাছি আমার অফিস, এই মুহূর্তে বদলানো যাবে না, এগুলো নিয়ে তুমি ভয় পেও না, আর যদি বেশি ভয় হয় বাড়ি থেকে ঘুরে আসো। তোমাদের বাড়ি ছিল সেখান থেকে অনেক দূরে, যেহেতু এটা খুলনা ছিল না, বাড়ি ছিল অনেক দূরে, এই জন্য তিনি আসলে যেতে আগ্রহী ছিলেন না। তো যেটা ঘটে যে সেই এরকম মোটামুটি কয়েকদিন চলছিল। তো প্রায় 2 মাস পর এক রাতে সে কুলসুম বেগমের ঘুম ভেঙে যায়। তখন নাকি তিনি আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন, মানে ওনার নাকি প্রায় সময় এরকম জ্বর থাকতো, জ্বর ভালো হতো আবার জ্বর আসতো, এরকম নাকি প্রায় সময় হতো। তো সে যাই হোক এক রাতে কুলসুম বেগমের ঘুম ভেঙে যায়, তিনি দরজা খুলে নিজেই বের হয়ে যাচ্ছিলেন। এমন সময় তার ছোট ছেলে মাসুদ তা দেখে এবং মা মা বলে একটা চিৎকার দেয়। এ কথা শুনে আজহার সাহেব দৌড়ে যায় এবং দৌড়ে গিয়ে কুলসুম বেগমের হাত নাকি চেপে ধরে। তখন সে কুলসুম বেগম বলে যে দেখো দেখো দেখো, ওই যে দেখো বাইরে থেকে আমাকে ইশারা করছে, ডাকছে, আমাকে যেতে বলে, আমি চলে যাব, থাকবো না। আজহার সাহেব আর ঠিক থাকতে পারেন, মেজাজ ওনার খারাপ হয়ে যায়। উনি তার স্ত্রীকে একটা জোরে একটা চর মারেন এবং চর মারার সাথে সাথে সে কুলসুম বেগম সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। আজহারউদ্দিন সাহেব এবং তার ছেলেরা ধস্তাধস্তি মানে ধরাধরি করে তাদেরকে সেই কুলসুম বেগমকে খাটের মধ্যে শোয়ায়, অনেকক্ষণ পানি ছিটানো দেওয়া হয় এবং আজহারউদ্দিন সাহেব তখন বুঝতে পারে যে তার স্ত্রীর সাথে আসলে কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে বা এরকম কিছু একটা ঘটছে। কারণ এতদিন তিনি যা কিছু হয়েছে ততটা তোয়াক্কা করেনি, হয়তো ভেবেছে যে কোনো একটা কারণে ভয় পেয়েছে দেখে তার স্ত্রী আস্তে আস্তে অসুস্থ হচ্ছে। সেরাতে সিচুয়েশন দেখে আজহারউদ্দিন সাহেব বেশ ভয় পায় এবং তিনি সারা রাত কোরআন তেলাওয়াত করে এবং ঝাড়ফুঁক দেয় তার স্ত্রীকে নিজেই। এই পরিবেশগুলো দেখে তাদের 2 ছেলেও বেশ আতঙ্কের মধ্যে বেশ খানিকটা ভয় পেয়ে যায়। তারপরে আজহারউদ্দিন সাহেব ভাবে যে ঠিক আছে, বাড়ির আশেপাশে হয়তো যদি কোনো মসজিদ ইমাম বা হুজুর পায় তাদের সাথে কথাবার্তা বলে তাকে নিয়ে আসবে ঘরে, কিন্তু আসলে যে একজনকে আনা হয় তারা বলে যে দেখেন তাবিজ দিতে পারি, সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু কুলসুম বেগমকে যতবারই তাবিজ দেওয়া হয় পরবর্তীতে কিন্তু আর মানে সেই তাবিজ আর থাকে না, দেখা যায় ছিঁড়ে ফেলে উনি বা হারিয়ে ফেলে, এরকম নাকি ঘটতেই থাকে। তো এই ঘটনাগুলো ঘটার পর তখন বাড়িতে খবর দেওয়া হয় এবং বলা হয় যে বাড়ির থেকে লোক আসুক। তো কুলসুম বেগমের ভাই নাকি তখন বাড়ি থেকে আসে। আসার পর সে কুলসুম বেগম তার ভাইকে দেখে উল্টাপাল্টা কথা বলে, সে তার আপন ভাইকে কাকা ডাকা শুরু করে। ব্যাপারটা আজহারউদ্দিন সাহেবের কাছে বেশ অবাক লাগে এবং তিনি বলেন যে দেখুন, মানে সেই ওনার সে লোককে বলছে দেখো যাই হোক আমরা বাড়িতে যাই। তো আজহারউদ্দিন সাহেব কয়েকদিন ছুটি নিয়ে তার পরিবার সহ তার শ্যালক কিনে তারপর সেই বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর গ্রামে কয়েকদিন থাকে এবং গ্রামে যে মুরব্বী আছে যারা, তারা দেখেই বলে যে এই মেয়ে তো অনেক আগে থেকে অসুস্থ, দেখেই তো বোঝা যাচ্ছে, এত দেরি করলা কেন আনতে বাড়িতে, মানে সে আজহারউদ্দিন সাহেবকে বলছে। তা আজহারউদ্দিন সাহেব বলছে যে আমি তো আসলে তো বুঝি নাই কি হয়েছে না হয়েছে। তো তারপরে
টুকটাক গ্রামের লোক যারা ছিল তারা এরকম কবিরাজ হুজুর দেখে, আসলে তিনি সুস্থ হয় না, কেউ কোনো সমাধান করতে পারে না। ঠিক এভাবেই অসুস্থ থাকা অবস্থায় মানে দেখা যায় যে প্রায় 6টা বছর নাকি কেটে যায়, আজ ভালো কাল খারাপ এরকম চলতেই থাকে। এবং কুলসুম বেগমের নাকি প্রায় সময় এমন হতো যে বাড়ির থেকে তিনি গায়েব হয়ে যেত, থাকতো না বাসায়। কখনো পাওয়া যেত বাড়ির যে টিনের চাল আছে সেখানে, বা কখনো কোনো বন জঙ্গলে, বা কখনো দেখা যেত সে কয়েক কিলো দূরে কোনো গ্রামের কোনো একটা জায়গায় রাস্তায় পড়ে আছে, এরকম নাকি প্রায় হয়েছিল। তো এরকম ঘটতে ঘটতে তো কোনো একটা সময় সেই গ্রামে ওয়াজ মাহফিল হবে। তো সেই ওয়াজ মাহফিলে এক হুজুর আসেন, বুজুর্গ হুজুর আসেন, তাকে কুলসুম বেগমের কুলসুম বেগমের ব্যাপারে বলা হয়। তো সেই হুজুর তাকে দেখে এবং সারা রাত তিনি ভাবে একটা আসর বসান সেই কুলসুম বেগমকে নিয়ে, এবং বলেন যে দেখেন ওনার সাথে যে জিনটা আছে সেটা রক্তে মাংসে মিশে গেছে এবং এই মহিলা থেকে সহজে ছুটানো যাবে না। দোয়া দুরুদ পরে বা তাবিজ দিয়ে বা পানি পড়া দিয়ে যতটুকু দিন চালানো যাবে চলতে হবে ওনাকে আজীবন। তারপরে সেই জিনের মাধ্যমে সেই যে হুজুর ছিল তিনি বলেন যে আসলে মূল কথা হচ্ছে যে উনি যা দেখেছিল ঠিকই দেখেছিল, এবং যেটা ঘটেছে যে কোনো একটা জিন ছিল সেখানে, যে সে মনে হয় কোনো একটা ধ্যানে ছিল, একটা তপস্যা করছিল সেখানে, কোনো কারণে সেটা সেই ধ্যানটা ভেঙে দেয় এই কুলসুম বেগম, এবং এই কারণে সেই জিনটা ওনাকে তখন ঘায়েল করে ফেলে। এবং কোনো কারণে মানে সেই হুজুর এটাও বলে যে আপনার যদি শুরুর দিকটা ভালো হুজুর বা ভালো কাউকে দেখাতেন তাহলে হয়তো বা কোনো রকম সেই জিন তাকে তাড়ানো যেত, কিন্তু এখন এত বছর জিনটা এখানে আছে তাকে তাড়ানো সম্ভব না। তো সাইদ আনোয়ার ভাই বলেন যে ওনার মা বলেছেন যে এভাবে কুলসুম বেগম আস্তে আস্তে অসুস্থ হতে থাকে এবং 2002 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো এটা সেই ঘটনা যেটা সাইদ আনোয়ার ভাই পাঠিয়েছেন। এবং যখন সেই কুলসুম বেগমকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল তখন সাইদ আনোয়ার ভাইয়ের মা নিজের চোখে সেই কুলসুম বেগমকে দেখেছিলেন, এবং পুরো কাঠের মতো মানে কাঠের মতো পুরো শুকিয়ে গিয়েছিল, মানে হাড় দেখা যেত শরীরে, এতটা অসুস্থ তিনি হয়ে গিয়েছিলেন। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আমি শরীফুল ইসলাম বলছি সৌদি আরব থেকে। আমি এখানকার একটা গভর্নমেন্ট প্রজেক্টে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমার দেশের বাড়ি কুমিল্লায়, আর আমার নানার বাড়ি হচ্ছে 14 গ্রাম। এখানে আমার নানার বাড়ি উল্লেখ করার একটাই মাত্র কারণ, তা হচ্ছে যে আমি এখানে যে ঘটনাটা উল্লেখ করব সেটা আমার নানার বাড়ি কেন্দ্রিক। আমি ঘটনাটা উল্লেখ করার আগে কিছু বিষয় একটু বর্ণনা দিতে চাই। আমার নানার ফ্যামিলিতে যে কয়েকজন সদস্য আছে তখনকার সময় আমার নানা, নানু, আমার মামা 4 জন, তার ভিতরে একজন বড়জন উনি ফ্যামিলি নিয়ে বিদেশ থাকে, আর আমার মামা 2য় জন এবং উনি এবং ওনার ওয়াইফ, এবং আমার মামা 3 নাম্বার উনি এবং ওনার ওয়াইফ। আমার নানা নানু 2 জন, আর আমি আর আমার ইমিডিয়েট বড় ভাই, আমরা 2 জন থাকতাম আমার নানার বাড়িতে। সঙ্গত কারণেই আমরা আমার নানার বাড়িতে পড়াশোনার কারণে থাকতে হতো, যার কারণে আমার আম্মু আমাদের সাথে বেশিরভাগ সময় সেখানেই থাকতেন। যাই হোক, আমি আসলে ঘটনায় আসি। এটা প্রায় 2001 সালের ঘটনা। তো আমার নানার বাড়িতে আমরা বিকেলবেলা বেশিরভাগ সময় ছাদের উপরে ক্যারাম খেলতাম। তো ক্যারাম আপনার আমার মামিরা এবং আমার মামারা, আমার ভাইয়ের সঙ্গে আমরা বিভিন্ন সময় খেলতাম। ঠিক তেমনই একদিন বিকালবেলায় আমরা ক্যারাম খেলছিলাম ছাদের উপরে। তো আমার 2 মামি ছিলেন দুপাশে, আমি ছিলাম এক পাশে, অপর দিকে আমার আর একটা মামা ছিলেন। তো আমরা সবাই হঠাৎ করে ফলো করলাম যে আমার মামি হঠাৎ করে ঠিক দাঁড়ানো অবস্থা থেকে 1 সেকেন্ডের ভিতরেই নিমেষে উনি পড়ে গেছেন। আমি আর একটু বলে নেই, তখন আমার 3 নাম্বার মামিটা ছিলেন প্রেগন্যান্ট, ওনার বেবি হবে। তো আমরা ভেবেছি হয়তোবা শারীরিক দুর্বলতা, এ ধরনের কোনো সমস্যা, যার কারণে উনি পড়ে গেছেন। আমার 2য় মামি আমাকে বলেন যে কিছু পানি নিয়ে আসার জন্য। আমি দ্রুত গিয়ে নিচ থেকে পানি নিয়ে আসলাম, ওনার মাথায় পানি দেওয়া হলো, উনি ঠিক হয়ে উঠলেন।
আমরা জানতাম না আসলে এটা কেন হয়েছে, আমরা যেটা ভেবেছিলাম সেটাই। যাই হোক, ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে কি হলো, আপনার কি হয়েছে। উনি বললেন যে আসলে আমি বুঝতে পারিনি এটা কি হলো। যাই হোক, আমরা সেদিন পরিবারের আর কাউকে তেমন কিছু বলিনি। এর কিছুদিন পর আমরা যেটা ফলো করলাম সেটা হচ্ছে যে আমরা প্রায় সময় দেখি আমার মামি হুট করেই পড়ে যান। এটা এমন না যে এটা মাথা ঘুরাচ্ছে, মাথা ঘুরিয়ে উনি পড়ে যাচ্ছে, এরকম কিছুই না। তো এটা দিনকে দিন তীব্রতর হতে শুরু করলো। যেমন ধরুন আপনার উনি আজকে হয়েছে, 1 সপ্তাহ পরে এটা হয়েছে, কয়দিন পরে দেখা গেল যে এটা 3 দিন পরে হচ্ছে, 4 দিন পরে হচ্ছে, এভাবে হতেই শুরু করলো। এখন আমার নানা ছিলেন আবার ডাক্তার মানুষ, 14 গ্রামে আমার নানাকে সবাই চিনে, যদি উনি গত হয়েছেন যে অনেক দিন, এখনো নাম বলে চিনে। তো আমার নানা ওনার যেসব ব্যবস্থাপত্র ছিল সেগুলো দিয়ে উনি দেখলেন, ওষুধ দিলেন, ওষুধ পাতি দিলেন, যেগুলো কোনো কাজে আসলো না। যাই হোক, ইতিমধ্যে আমার মামির ডেলিভারির টাইম হলো। উনি ডেলিভারির জন্য ওনাকে কুমিল্লায় নেওয়া হলো, ওনার একটা বেবি হলো। কিছুদিন পর ওনাকে যখন নিয়ে আসা হলো, তখন একদিন সন্ধ্যায় আমার আম্মু আমার মামার নতুন বেবিটাকে নিয়ে কোলে বসে আছে, ঠিক আমার নানুর ডাইনিং স্পেসে, অর্থাৎ আমার নানাদের ডাইনিং স্পেসটাতে। এখানে আমি একটু ঘরের বর্ণনাটা দিতে চাই, এই জন্য যে তাহলে আপনার বুঝতে একটু সুবিধা হবে। আমার নানার ঘরটাতে ছিল টোটাল 6 রুম। তার ভিতরে উত্তরে ছিল 2টা রুম এবং দক্ষিণে ছিল 2টা রুম। মাঝখানের রুমটা অনেক বড় ছিল, এটা ছিল ডাইনিং স্পেস, আর পূর্ব পাশের রুমটা ছিল ছোট আকারে, এটা বারান্দা হিসেবে ব্যবহার করা হতো। উত্তর পাশের পূর্ব রুমটা ছিল আমার নানা নানুর, আর পশ্চিম পাশের রুমটা ছিল আমার দ্বিতীয় মামা এবং দ্বিতীয় মামির। আর পশ্চিম পাশের রুমের উত্তর পাশের মাঝখানের রুমটা ছিল ডাইনিং স্পেস, আর ডাইনিং স্পেসের ঠিক দক্ষিণ পশ্চিম পাশের রুমটা ছিল আমার তৃতীয় মামা এবং মামির। আর তাদের পূর্ব পাশের রুমটাতে থাকতাম আমি আর আমার ভাইয়া। যাই হোক, যেটুকু বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার আম্মু একদিন সন্ধ্যাবেলা আমার মামাতো ভাইকে নিয়ে কোলে নিয়ে বসে আছে। এমন সময় আমার আম্মু দেখলেন যে একটা ছায়া মূর্তি ডাইনিং টেবিলের পাশেই, যেটা আলমিরা বলা হয় আর কি, এটার উপরে সে একটা ছায়া মূর্তি এসে বসলো। আমার আম্মাকে বলতেছে যে বাবুটাকে দিয়ে দেওয়ার জন্য। আমার আম্মু এটাকে দেখে খুব ভয় পেয়েছে, এবং কি আমার আম্মুর সাথে সাথে যখন লাইট অর্থাৎ রুমের লাইটটা জ্বালায় দেওয়া হলো, তখন দেখছি কিছু নেই। আমার আম্মু নিজের মনের একটা হয়তো বা অবান্তরিত কোনো ভুল ভেবে এটাকে অ্যাভয়েড করলো, এটা কাউকে কিছু বলেনি। ঠিক তার কয়েকদিন পরে একদিন সন্ধ্যাবেলায় আমার মামি আমাকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি কিছু দোকানে যাও, কিছু চা নিয়ে আসো, আমরা নাস্তা করবো একসাথে। তো উনি কিছু নাস্তা তৈরি করলো, আমি চা নিয়ে আসলাম। আমি ওনাকে চাটা দেওয়ার পরে ওনার রুমে থেকে যখন বের হবো, আমার সামনে মনে হলো যেন আমি একটা ছায়া মূর্তি দেখলাম এখানে। কিছুক্ষণ পর এটা আমার চোখের সামনে থেকে ভ্যানিশ হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না আসলে এটা কেমন হলো। যাই হোক, আমি এটা কারোর সাথে কিছু শেয়ার করিনি, এটা আমার হয়তো বা ভুল থাকতে পারে। ইতিমধ্যে আমার মামির যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে মাথা ঘুরে পড়ে যাওয়া। এখন এটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে দিন দিন। এর কয়েকদিন পরে আমার নানু একদিন আমার মামা বেবিটাকে অর্থাৎ নতুন বাবুটাকে নিয়ে উনি রাত্রেবেলায় বসে আছেন ডাইনিং স্পেসে আমার মামির পাশে। আমার মামি ঘুমাচ্ছিলেন, তখন ছায়ামূর্তিটি ঠিক আলোর মধ্যে এসেই আমার নানুকে বলতেছে যে বাচ্চাটাকে দিয়ে দেওয়ার জন্য। আর এটা দেখে আমার নানু খুব চিল্লা ফেলা শুরু করে দিছে, এটা কি রে, ওটা কি রে, এইরকম কিছু একটা। এটা আমার নানুর চিল্লা ফেলা শুনে সবাই আসলো। আসার পরে আপনার সবাই দেখলো যে এটা নাই। আমার নানু তখন সবাইকে বললো যে আমি এরকম একটা বিষয় দেখেছি, এরকম। তো যাই হোক, সবাই এটা নিয়ে পরিবারের ভিতরে আসলে খুবই চিন্তিত। এমন সময় রাতের বেলা আমার নানা আসলো, আসার পরে এটা আমার নানাকে জানানো হলো।
একটু বলেই রাখি যে আমার নানার একজন চাচাতো ভাই ছিলেন মৌলভী। উনি আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করতেন, অনেক কিছু জানেন। তো উনাকে খবর দেওয়া হলো, উনি আসলেন। উনি আসার পরে যেটা আমাদের এখানে করা হয় যে জিন চালা দেওয়া হয়, এরকম কিছু একটা, যে জিনদেরকে ডাকানো হয়। তো উনি উনার পরিচিত কয়েকটা জিনকে ডাকলেন, ওই জিনগুলো আসলেন এবং কি উনি উনার মতো করে কাজটা করলেন। কিভাবে করছেন সেটা আমরা জানি না। উনি যেটা বলেছেন যে ঘটনাটা ছিল এরকম, আমার মামির উপরে অনেক শক্তিশালী একটা জিনের আসর আছে, যেটা ওনার বাড়ির পাশের একটা বাঁশঝাড় ছিল, ছোটবেলা থেকে ওনাকে এটা আসর করে আছেন, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে, যে ছায়ামূর্তি আসতেছে, উনি মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আসলে এটা হচ্ছে যে ওই জিনেরই কাজ। এখন আমার নানা বললেন যে এটার এখন এই পথ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। তখন উনি বললেন যে উনার কাছে যেসব জিন আছে এটা ওদের কাছে আসলে সেভাবে পারবে না, এটাকে অন্য কোনো পথ দিতে হবে। তো যাই হোক, আমার নানা এই বিষয় নিয়ে চিন্তা করলেন এখন কি করা যায়। এমন অবস্থায় আমার নানা বাড়িতে একজন কাজের লোক ছিলেন। তখন উনি বললেন যে পাশের গ্রামে একজন মহিলার উপরে জিন আসে, উনি জিন চালা দেয়, যে উনার কাছে গেলে হয়তো বা এটার সমাধান মিলতে পারে। তো আমার নানা ঠিক কয়েকদিন পরে ওই গ্রামে গেলেন। এখন মজার বিষয় হচ্ছে যে আমার নানা যখন ওইখানে গিয়েছেন, ওই মহিলাটা একটা পর্দার ভিতরে বসে একটু বিকৃত সুরে কথা বলে। যখন ওনার উপরে জিন আসে, তখন আমার নানা ওখানে যাওয়ার পরপরই উনি পর্দা থেকে আমার নানাকে সালাম দিচ্ছে, যে সালাম আলাইকুম, এরকম কিছু একটা। এখন উনি বলেন যে ডাক্তার সাহেব আসেন, আপনি কেন আসছেন আমি সব জানি, আপনি কিছু বলতে হবে না। তখন আমার নানা খুবই আশ্চর্য হলো। তো আমার নানা তখন নর্মালি উত্তর দিল যে আমি যেহেতু আসবো আপনি জানেন, তাহলে এখন আমার কি করার আছে। উনি বললেন যে দেখেন, আপনার বাড়িটা প্রথমত বদ্ধ করতে হবে, অর্থাৎ আমাদের গ্রামের পাশে যেটা বন বলা হয় আর কি, শব্দটা হচ্ছে বদ্ধ করা আর কি। তো আপনার বাড়িটা বদ্ধ করতে হবে, আর আমরা আপনাকে বিশেষ কিছু তাবিজ দেব, এগুলো আপনার বাড়ির বিভিন্ন পয়েন্টে লাগাই দিতে হবে। আর আজকের জন্য আমরা কিছু পানি পড়া এবং কি কিছু ধুল পড়া, এটাকে মাটির গুঁড়া আর কি, যেগুলো ধুলাবালি বলে, হ্যাঁ, এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো বাড়িতে ছিটে দিবেন, তাহলে ওনার মাথা ঘুরে যেটা পড়ে যায় এটা অনেকটা কমে যাবে। আমার নানা সেই দিন কিছু ধুলাবালি পড়া এবং কি পানি পড়া এনে বাড়ির চারপাশে ছিটে দেন। খুব আশ্চর্যভাবে দেখা গেলো যে ওনার মাথা ঘুরে পড়ে যাওয়াটা অনেকাংশে কমে গেছে। যে উনি আগে প্রতিদিন হয়তো, এটা দেখা গেছে যে এখন 4 দিনও হচ্ছে না। এখন আমার নানা দেখলেন যে না, এটা কাজে দিচ্ছে। তো এখন আমার নানা এরপর আবার গেলেন 2-1 দিন পরে, যে এখন কি করতে হবে। উনি বলেন যে অনেকগুলো টাকা লাগবে। এটা প্রায় অ্যামাউন্ট ছিল তখনকার সময় প্রায় 40,000 টাকার মতো। তারা 40 জন আসবে, বাড়িটাকে বদ্ধ করে দিবে, আর যেদিন আসবে সেদিন তারা কিছু তাবিজ দিবে। এই তাবিজগুলা আমার নানার মাঝখানে রুমের উপরে ফ্যানের যে আংটাটা লাগানো হয় সেখানে লাগাই দিতে হবে, আর বিভিন্ন পয়েন্টে এগুলাকে মাটির নিচে পুঁতে রাখতে হবে। তারা রাতের বেলা আসবে, এসে তারা বাড়িটাকে বদ্ধ করে দিয়ে যাবে, এরপরে আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমার নানা সময় মতোই চলে গেলেন। সেই দিন ছিল বৃষ্টির দিন। বৃষ্টির দিন ছিল, তো আমার নানা একা যাননি, আমার নানা আমার বড় ভাইকে ওখানে নিয়ে গেলেন। তারা পানি পড়া এবং কিছু ধুলাবালি পড়া এগুলো আমার বড় ভাইকে দিলেন, আমার বড় ভাই হাতে ছিল, আর অনেকগুলো তাবিজ দিলেন। এবং কি তারা এটাও বলে দিলেন যে এই তাবিজগুলো সাবধানে রাখবেন, ওই দুষ্ট জিনটা আপনাদের কাছ থেকে এটা নিয়ে যেতে চাইবে, আর আপনারা যাওয়ার সময় একটু সাবধানে যাবেন, আমরা আপনাদের সাথে সাথে আছি, আমরা আপনাদের খেয়াল করব। তো যাই হোক, ওখান থেকে বের হলেন, আমার নানা আসলেন। আমার নানা ডাক্তার থাকার কারণে অনেক লোক অনেক সময় ওনার সাথে দেখা করতে আসতেন। তো উনি যখন বাড়ির সামনে আসলেন, তখন একজন ওনার সাথে দেখা করতে আসছেন। তো আমার নানা আমার ভাইয়ের কাছে বলে যে ওনাদের দুজনের হাতে 2টা ছাতা ছিল, ছাতা 2টা আমার ভাইয়ের কাছে দিলেন এবং বললেন যে তুমি বাড়িতে চলে যাও, আর ধুলপড়া পানি পড়াগুলো নিয়ে যাও, আমি আসতেছি। তো আমার নানা ওনার সাথে, ওই লোকটার সাথে কথা বলতেছে। ওই লোকটা মানুষই ছিল, কোনো জিন ছিল না। তো তাবিজ যে বিষয় যেগুলো দেওয়া হলো এগুলো আমার নানার হাতে ছিল, শুধু পানি এবং ধুলপড়াটা ছিল আমার ভাইয়ের হাতে। তো উনি বাড়িতে আসলেন। এখন আমি একটু বলে নেই যে আমার ভাইয়া যখন বারান্দা দিয়ে ঢুকতেছেন, তখন দেখলো যে আমার নানু কিছু কোরআন তালাওয়াত করতেছে, আর বাড়িতে অন্যান্যরা সবাই অন্যান্যদের মতোই আছে,
সবাই প্রিপারেশন এসে যে আজকে বাড়ি বদ্ধ হবে, একটু কেয়ারফুলি থাকতে হবে, রাত 12টার পরে কেউ বেরোতে পারবে না। আমার ভাইয়া বারান্দা থেকে ডান পাশে আমার নানির রুমে ঢুকলেন। ঢোকার পরে ঠিক বারান্দার আমার নানার রুমের পশ্চিম উত্তর কোণায় একটা আলমিরা ছিল। আলমিরার উপরে 2টা ছাতি উনি টাঙিয়ে রাখলেন, আর ঢোকার সময় উনি পানি এবং তেল পড়া এই 2টো জিনিস টেবিল উপর রাখলেন আমার নানা রুমের সামনে। তো যখন উনি এটা রাখলেন আর যখন উনি গেলেন যে 2টাই টাঙিয়ে রাখতে ছাতা 2টো, তখন উনি কিছু শব্দ শুনতে পারলেন। যেমন এরকম, যদি আমরা পলিথিনের ভিতরে কোনো কিছু রেখে শব্দ করি খচর মচর হবে, ঠিক এরকম। উনি ভাবতেছেন যে হয়তোবা টেবিলের পাশে রেখেছেন, যে যার কারণে হয়তোবা এটা পড়ে যাচ্ছে। উনি এটা ভেবেই উনি যখন এই পলিথিনটা ধরতে আসবেন তখন ওনাকে অনেক জোরে একটা ধাক্কা মারলো। এত জোরে ধাক্কা মারলো যে উনি মনে হয় যেন দেওয়ালে গিয়ে বাড়ি খাবেন। এমন সময় উনি আরো একটা ধাক্কা খেয়েছেন। অর্থাৎ আমার নানার রুম থেকে ডাইনিং স্পেসের রুমে যদি যেতে হয় তাহলে ওনাকে উত্তর পাশ থেকে আর একটা ধাক্কা দিতে হবে। ঠিক এমন সময় উত্তর পাশ থেকে উনি আর একটা ধাক্কা পেয়েছেন। আর ওই সময়টাতে আমার মনে আছে আমি ডাইনিং স্পেসে আমি প্লেট নিয়ে বসছিলাম রাত্রে খাওয়া দাওয়া করার জন্য। আমার ভাইয়া এত স্পিডে আমার প্লেটের উপরে এসে পড়লেন, আমার সবকিছু ছিটে গেছে এবং আমার ভাইয়া চিৎকার করে কান্নাকাটি করতেছে। তখন সবাই এসে আমার ভাইয়াকে ধরলো। আমার ভাইয়ার সাথে সাথে সেন্সলেস। এখন আমার নানা কিছুক্ষণ পর আসি, যখন উনি এখানে চিল্লাফাল্লা শুনলেন ঘরে কি হয়েছে, উনি আসলেন। আসার পর জিজ্ঞেস করলেন যে কিসে, তখন আমরা ওনাকে বললাম যে এই ঘটনা। সেদিন আমার মামাকে নিয়ে আমার নানা আবার জিনের কাছে গেলেন। তখন উনি বললেন যে আমি তো আপনাদেরকে বলেছি সাবধানে থাকতে। আপনার নাতি যখন টেবিল উপরে এগুলো রাখছে, দুষ্ট জিনটা ভেবেছে যে এখানে হয়তো বা তাবিজ আছে, সেইগুলো ধুলোবালির ভিতরে খোঁজা শুরু করছে। কিন্তু তাবিজটা ছিল আপনার কাছে, আমরা ছিলাম আপনার কাছে কিনারে ছিলাম আপনার। যখন আমরা দেখলাম যে আপনার নাতিকে ধাক্কা দিয়েছে, তখন আমরা দ্রুত গিয়ে তাকে আর একটা ধাক্কা দিয়ে মাঝখানের রুমে আমরা পাঠিয়ে দিয়েছি, না হলে আপনার নাতি তখনই মাথা ফেটে মরে যেত। যাই হোক, আমার ভাইয়া এর পর থেকে খুবই অসুস্থ ছিলেন, প্রায় 10 দিন উনি অনেক জ্বরে ভুগছেন। পরবর্তীতে জিনগুলার চিকিৎসার কারণে উনি সুস্থ হয়ে উঠছেন। আর ওই দিন রাত্রে তারা 40 জন ঠিক 12টা বাজে এসে যেভাবে বলা হয়েছিল সেভাবে করানো হয়েছে। আর এই দিনের পরে আমার মামির আর কোনো সমস্যা হয় নাই, উনি সব মোটামুটি সুস্থ হয়ে গেছেন। তো এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের শেষ অতিথি আমাদের সঙ্গে এখন আছেন। আমরা চলে যাব এখন ডক্টর আলিফের কাছে এবং তার ঘটনা শুনবো আমরা। আমি এখন যে ঘটনাটা শোনাবো আপনাদের সবাইকে, তিনি অনাবিল ভাই, যিনি আমাদেরকে কানাডা থেকে একটি ঘটনা পাঠিয়েছেন। উনি পাঠিয়েছেন ওনার এক বন্ধুর কাছ থেকে নেওয়া ঘটনা। তারা দুজনেই কানাডার নিউ ফাউন্ডল্যান্ডে অবস্থিত একটি মাইনিং কোম্পানিতে কাজ করে। তার বন্ধুর নাম ওয়ালিদ এবং তার বাড়ি সুদানে। সে বলে যে সুদানে নাকি একটা লোকের সাথে তার এক লোকের ঘটনা আছে। তো আপনাদের সুবিধার্থে তিনি জানিয়ে দেন যে ঘটনাটি যার সাথে ঘটে তিনি বর্তমানে ওই এলাকার এক মসজিদের ইমাম। আপনারা হয়তো অনেকেই জানেন যে সুদানের অধিকাংশ জনসংখ্যাই মুসলিম, যারা অনেক আরব এবং নন আরব দলে বিভক্ত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাদের মধ্যে অনেকেই কুসংস্কার এবং কালো জাদুর মায়াজালে আক্রান্ত। আর আজকে যে ইমাম সাহেবের ঘটনা আপনাদের বলতে যাচ্ছি, তা মূলত ওনার জীবনে ঘটে যাওয়া কিছু বাস্তব ঘটনা বলার সময় তার বন্ধু ওয়ালিদ ইমাম সাহেবের ছদ্মনাম হামিদ হিসেবে ব্যবহার করে, তাই এই ঘটনার ওনার নাম আমরা হামিদ ব্যবহার করছি। হামিদ সাহেবের জন্ম সুদানের এক প্রত্যন্ত এলাকায় মুসলিম পরিবারে, এবং ছোটকাল থেকে তিনি খুব শান্ত এবং গম্ভীর স্বভাবের মানুষ ছিলেন। ওনার গ্রাম অত্যন্ত দুর্গম এলাকায় হয় প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার সুযোগ হয়নি। খুব ছোট বয়সেই হামিদ সাহেবের বাবা ওনাকে গ্রামের ইমাম সাহেবের কাছে আরবি সহ অন্যান্য বিষয় শিক্ষার জন্য পাঠিয়ে দিতেন, যেহেতু সেই সময় প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ একেবারেই ছিল না। মাদ্রাসায় ছিল তাদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। তো হামিদ সাহেব তার মেধা এবং বিচক্ষণতার কারণে খুব দ্রুত গ্রামের ইমাম সাহেবের নজর কাড়ে। গ্রামের ইমাম সাহেবরা ওনাকে ইসলামের বিভিন্ন বিষয়ে শিক্ষা দীক্ষা দিতে থাকেন। কিন্তু হামিদ সাহেব হয়তো কোনোদিন কল্পনা করেনি সে ওনার এক প্রিয় শিক্ষক ওনাকে নিয়ে যাবে কুফরির এক চরম পর্যায়ে। মাদ্রাসার নিয়ম অনুযায়ী
তাদের প্রায়ই বিভিন্ন এলাকায় ইসলাম প্রচারে যেতে হতো, ইসলামের দাওয়াত দিতে। আর এই কাজে হামিদ সাহেব অন্যান্য ছেলেদের থেকে ছিলেন অনেক এগিয়ে। ওনার বয়স যখন 28-29, ওনার শিক্ষক এক বিশেষ কাজে ওনাকে নিয়ে গ্রাম থেকে বেশ দূরের একটা এলাকায় যায়। ওই বিশেষ সফরে ওনার শিক্ষক শুধু ওনাকেই সাথে নিয়ে যায়। তারা ফজরের পরপর যাত্রা শুরু করে এবং প্রায় বেশ কিছু দূর পরে হাঁটার পর তারা এক অচেনা গ্রামে আসরে ঠিক আগ মুহূর্তে পৌঁছে যায়। আসরের নামাজ শেষে কিছু বিশ্রাম নেয় তারা। এই সফরে হামিদ সাহেব এতই ক্লান্ত ছিলেন যে সে কিছু সময় পরেই ঘুমিয়ে পড়েন। তার ঘুম ভাঙে মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে। ঘুম ভেঙেই তিনি দেখতে পান কালো জুব্বা ও পাঞ্জাবি পরা কিছু মানুষ। হামিদ হুজুরের বয়স এখন প্রায় 75-এর ঘরে, কিন্তু তিনি এখনও স্পষ্ট মনে করতে পারেন ওনারই শিক্ষক ওই লোকদের দিকে তাকিয়ে ওনার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে আর বলে, হু ওয়াল্লাদু, যার মানে এই সেই ছেলে। আর কালো পোশাক পরা সবাই তার দিকে একসাথে তাকায়। তিনি তখনও ঠিকই বুঝে উঠতে পারেননি যে ওনার সাথে কি হতে চলছিল। তিনি জীবনের এই পর্যায়ে এসে এখনো আফসোস করেন যে যদি তিনি জানতেন তাদের আসল উদ্দেশ্য কী ছিল, যে তিনি হয়তো সেই রাতেই পালিয়ে যেতেন। হামিদ হুজুরের বয়স সেই সময় 28-29, আর ইসলাম বিষয়ে খুব সব শিক্ষা উনি শুধু ওনার ওস্তাদের কাছ থেকে পায়। তাই ওস্তাদ যা বলতো তিনি তাই চর্চা করতেন। যেহেতু ওস্তাদ তাকে ওই দিন কিছু নতুন মানুষদের সাথে পরিচয় করিয়ে দেয় যাদের মধ্যে ওনার বয়স সবচেয়ে কম, তাই তিনি বাকিদের তাদের ওস্তাদের মতোই ভাবতে থাকেন। যেহেতু তাদের পোশাক একটু ভিন্ন ধরনের ছিল, ভিন্ন ধাঁচের ছিল, তারা হয়তো তার ওস্তাদের মতো ওস্তাদ বন্ধু বা বড় মাপের আলেম। তো ওই লোকদের সাথে তিনি সে রাত নামাজ পড়ে এবং খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে হামিদ হুজুরের ওস্তাদ জানায় ওনাকে এখন এই লোকদের সাথেই থাকতে হবে আর ইসলামের কাজে সাহায্য করতে হবে। ওস্তাদ আরও বলে, ওরা যা বলে তাই যেন সে শোনে এবং তাই যেন করে, আর তিনি যেন ঠিক মতো কথা শোনে, তাহলে তারা তাকে ইমানের এক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবে। এসব কথা শুনে হামিদ হুজুর নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে এবং নতুন ওস্তাদের সাথে তার জীবনের এক নতুন অধ্যায় শুরুর প্রস্তুতি নেয়। তো প্রথম কিছুদিন হামিদ হুজুরের দিন ভালোই কাটছিল। তাদের দল যদিও সুদানের এক প্রত্যন্ত এলাকায় অবস্থান করছিল, তারা সেই তুলনায় বেশ ভালো খাবার দাবার করত। তো নতুন লোকদের মধ্যে সবচেয়ে বয়স্ক লোকটি ছিল তার ওস্তাদ। যেহেতু তিনি নতুন দলের সবাই এবং ওখানে তো বয়স্ক, তাই ওনার কোনো বন্ধু ছিল না। এই দলের বাকি লোকদের ব্যাপারে হামিদ হুজুরের কোনো ধারণাই ছিল না। প্রথম কয়েক মাস তিনি নামাজ ও আমলের মধ্যে দিয়ে কাটায়। ঠিক 6 মাস পর হওয়ার পর ওনার ওস্তাদ ওনাকে নতুন নতুন আমল শিক্ষা দেয়। এই নতুন আমলগুলো অধিকাংশটা ছিল খুব অদ্ভুত, যা তিনি আগে কোনোদিন কারোর কাছে শোনেনি। ওনার মনে মনে এই বিচিত্র আমল নিয়ে অনেক প্রশ্ন জাগত, কিন্তু কোনোটাই সে জিজ্ঞেস করেনি। প্রতিবারই নতুন আমল দেওয়ার শুরুতেই ওনার ওস্তাদরা নির্দেশ দিত যে আমল নিয়ে যদি কোনো প্রশ্ন করা যাবে না, আর এই আমল তাকে নিয়ে যাবে ইসলাম ইমানের এক উচ্চ পর্যায়ে। আমলগুলোর মধ্যে কয়েকটি আমল এমন ছিল যা শুরু করতে হতো আরবি মাসের প্রথম বৃহস্পতিবার রাতের এক বিশেষ সময়। এই সময় ওনাকে কেবলার ঠিক বিপরীত দিকে মুখ করে বসে কিছু আয়াত পড়তে হতো। যদিও তিনি আরবি জানতেন, তাই ওই আয়াতগুলোর কোনো কিছুই বুঝতেন না। ওনার মতে এই আয়াতগুলো ছিল হিব্রু আর আরবির সংমিশ্রণ। এই আমলগুলো শুরু করার আগে ওনাকে এক বিশেষ প্রকার সুরমা ব্যবহার করতে দিত, যা তৈরি করা হতো বিড়াল বা কুকুরের পিত্ত থেকে, বাইল থেকে। এসব আমল দিন দিন তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে, আর এক সময় তার নামাজ আর কোনোভাবেই মন বসত না নামাজে। প্রায় রাতে ওনার ঘুম ভাঙত খারাপ স্বপ্নে, যা তিনি দেখতেন অদ্ভুতভাবে এবং অদ্ভুত রকমের সাপ আর মাথা কামানো মানুষ, যারা এক গাছের নিচে সাপ নিয়ে খেলা করছে। এই সব কিছু যখন হামিদ হুজুর ওনার ওস্তাদকে বলেন, তিনি শুধু বলেন, প্রশ্ন না করে আমল চালিয়ে যাও। ইমানের উচ্চতর স্থানে যাওয়ার এই একটা মাত্র পথ। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে হামিদ হুজুরের ওস্তাদ ছিল একজন শয়তান পূজারী, যিনি সবার কাছে ইসলামের দাওয়াতের অজুহাতে বিভিন্ন এলাকা থেকে ছেলে সংগ্রহ করে শয়তানের পূজার বাধ্য করত। আর দুঃখজনক হলেও সত্য, হামিদ হুজুর তার জীবনের প্রথম কালে এমন মানুষরূপী শয়তানের শিকার হয়। তিনি তার জীবনের প্রায় 12 বছর তাদের সাথে থাকেন, যেখানে তিনি এমন সব কাজ করেন যার জন্য তিনি আজও লজ্জিত। হামিদ হুজুর এখনও আফসোস করেন যে গ্রামের কথা ভেবে, যাদের গোমরাহির মূল কারণ ছিলেন তিনি নিজে।
আমলের এক পর্যায়ে যখন তিনি অনেক অজানা তথ্যের সন্ধান পায়, তখন তার ওস্তাদ থেকে বিভিন্ন কাজে ছোট ছোট গ্রামে যেতেন। ওস্তাদ তাকে গ্রামে পাঠাতেন। ঠিক এমনই একটা কাজে তাকে পশ্চিম সুদানের একটা গ্রামে পাঠানো হয়। ওনাকে বলা হয় সেই গ্রামের সবাই ভুল কিবলা অনুসরণ করে, আর এটা ঠিক করার দায়িত্ব হামিদের। সেই সময় ওনার প্রায় অনেক জিন সঙ্গী হয়ে যায়, তাদের মাধ্যমে তিনি এই কাজগুলো করতেন। তিনি এখনও মনে করতে পারেন সেই দিনটির কথা, যেদিন তিনি ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। গ্রামে প্রবেশ করেন তিনি মাগরিবের পরপর, যখন তার সঙ্গী জিনদের শক্তি থাকে সর্বোচ্চ। গ্রামে ঢুকে তিনি উচ্চস্বরে বলতে থাকেন, সবাই শোনো, সবাই শোনো, তোমরা ভুল কেবলার দিকে প্রার্থনা করছো। ওনার এমন কথা শুনে গ্রামের অনেকেই ওনার পাশে জড়ো হন, কিন্তু তিনি কারোর কথায় কান না দিয়ে ওনার কাজ চালিয়ে যান। কিছুক্ষণ পর গ্রামের মানুষ যখন ওনাকে আক্রমণ করার জন্য তেড়ে আসে, তখন উনি বলেন, থামো, আমি প্রমাণ করতে পারবো যে তোমরা ভুল কেবলা অনুসরণ করছো। এ কথা শুনে সবাই যখন একটু শান্ত হয়, তখন তিনি বাতাসে দরজা টোকা দেওয়ার মতো ভঙ্গি করে, ঠিক যেন উনি কোনো অদৃশ্য দরজায় টোকা দিচ্ছেন। ওনার টোকা দেওয়ার সাথে সাথেই অদৃশ্য থেকে ঠক ঠক আওয়াজ চলে আসে। উনি তখনই বলে ওঠে, এই আওয়াজ হলো কাবাঘরের দরজার আওয়াজ। কাবাঘরের দিক আসলে এই দিকেই। এই দৃশ্য দেখে সাথে সাথে কিছু নিরীহ মানুষ ওনার উপর বিশ্বাস আনলেন, কিন্তু অনেকেই মনে করেন ওনাকে নিয়ে সন্দেহ, অনেকের মনের মধ্যে সন্দেহ থেকে যায়। তিনি সবাইকে অনুরোধ করেন কিছু দিন যেন ওনাকে গ্রামে থাকতে দেওয়া হয়, ওনার কাছে আরও প্রমাণ আছে। গ্রামের সবাই ওনার থাকার জায়গা করে দেয়। উনি ওনার জিন সঙ্গীদের সাহায্যে গ্রামের মানুষদের উপকার করতে থাকেন। কারোর জমিতে যদি পোকামাকড় দেখা দেয়, উনি পানি পড়ার মাধ্যমে সব পোকামাকড় গায়েব করে দিতেন। গ্রামের অনেকেই সন্তান ধারণের জন্য ওনার সাহায্য চেয়েছিলেন। এই সব কিছু তিনি তার জিন সঙ্গীদের সাহায্য করেছিলেন যেন গ্রামের সবাইকে ইসলামের পথ থেকে সরিয়ে দিতে পারেন। এভাবে কয়েক বছরের মধ্যে তিনি গ্রামের সবাইকে তার অনুসারী হিসেবে গড়ে তোলেন। হামিদ হুজুরের সম্পর্ক ছিল খুব শক্তিশালী এবং খারাপ জিনদের সাথে। ওনার সাথে সব সময় 9 জন খারাপ জিন থাকতো। উনি জিনদের সব আদেশ উপদেশ মেনে চলেছেন। তিনি এক প্রকার এই জিনদের দাসে পরিণত হন। উনি বলেন, ওনার সাথের যে জিন সর্দার ছিলেন, সে ছিল ওই সব জিনদের একজন যারা সমুদ্রে ভ্রমণ করে ইবলিশের দরবারে যেত। তারা আদেশ পেত সকল প্রকার খারাপ কাজেরা শিখে আসতো নতুন নতুন মায়া জাদুর ফন্দি। ওনার কালো জাদুর এই পথ ওনার মানসিক এবং শারীরিক অবস্থার দিন দিন আরও অবনতি ঘটায়। ওনার মধ্যে এই উপলব্ধি ধীরে ধীরে হতে থাকে যে তিনি ভালো নেই। কিন্তু যতবারই তিনি এই পথ থেকে ফিরে আসার চিন্তা করতেন, তার সঙ্গী জিনগুলো নানাভাবে জীবনের হুমকি দিত তাকে। দীর্ঘ 12 বছর কালো জাদুর ছায়া থেকে পরবর্তীতে তিনি তওবা করেন এবং সত্য দিনের দিকে ফিরে আসেন। উনি আজ একজন মসজিদের ইমাম, আর সবার সামনে জীবনে ফেলে আসা ভুলের জন্য ক্ষমা চান। উনি এখনও আগের জিন সঙ্গীদের থেকে জীবনের হুমকি পেয়ে থাকেন, কিন্তু ওনার ঈমান সেই পথে ফিরে যাওয়ায় তিনি বাধা পেলেও সেই বাধা টপকে যান। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের